সারেগামাপা শুটিং হলো, তারপরে রাত্রে জেগে গল্প লিখছি এবং তারপরে সেই গল্প নিয়ে বিভিন্ন প্রযোজকদের কাছে যাচ্ছি যারা ছবি বানান, কিন্তু সব জায়গা থেকেই রিজেকশন আসছে, সব জায়গা থেকে যে না 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 না। SRFTI-তে ডিপ্লোমা ফিল্ম যেদিন শেষ সেদিনই কি মুম্বাইয়ের ট্রেনে উঠে পড়া? রাজকুমার হিরানির ঘরে ঢুকলাম, আধ ঘন্টা ওনার সাথে কথা না, আমি আর রাজকুমার হিরানি একটা রুমে। উনি বললেন তুমি কি পড়াশোনা করি? আমি এডিটিং নিয়ে পড়াশোনা করেছি। তারপরে অনেক ডিসকাশন হয় বিভিন্ন রকম। উনি বলেন তুমি আজকে থেকে জয়েন করতে পারবে। রাজু হিরানির মতো মানুষকে কিছুটা হলেও পথপ্রদর্শক হিসেবে ইন্ডাস্ট্রিতে পাওয়া, তারপর টেলিভিশনে হঠাৎ ঢুকে পড়লেন কি করে? আমি ইন্টিওয়ান স্টুডিওতে গিয়েছিলাম শিবপ্রসাদ এবং নন্দিতা দি এবং অতনু রয় চৌধুরীকে ইনভাইট করবার জন্য সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, যেরকম আমরা করে থাকি। মানে অনেকটা লম্বা মানুষ তো আমার পাশে, আমি ডিনার নিচ্ছিলাম, উনি পাশে দাঁড়িয়ে ডিনার নিচ্ছিলেন। দেখান উনি বলেন তোমার আর সিনেমা হবে না। আমার এখানে একটা প্রশ্ন আছে, রচনা ব্যানার্জি নায়িকা, তারা তো নায়িকা, এখনো নায়িকা, নায়ক, সেখানে দিদি নাম্বার ওয়ানের দিদি চরিত্রে রচনা ব্যানার্জিকে রাজি করালে কি করে? প্রথমত বলি, রচনা ব্যানার্জি নামটা আসছে আমাদের যিনি জি বাংলার বিজনেসের এই মুহূর্তে, উনি বলেছিলেন যে রচনা ব্যানার্জি কেমন হয়, উনি যদি অ্যাঙ্কারিং করেন কেমন হয়। তিনি সিনেমা বাংলাতে প্রচুর ছবি করেছেন, মুম্বাদার সাথে বা উড়িষ্যাতে বা সাউথে হিন্দি ছবি করেছেন, তো কিন্তু ওর রাজি হচ্ছিল না। বাংলা টেলিভিশনের ইতিহাসে যখন লেখা হবে তখন দিদি নাম্বার ওয়ান একটা চ্যাপ্টার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সকলের ভালো লাগে শুনতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রচনাকে দিদি নাম্বার বলে ডাকে। দিদি নাম্বার ওয়ান এত মানে এখন তো মানে 15 বছর অতিক্রান্ত প্রায়, কোথাও টেলিভিশনে আরো অনেক কিছু করা যেত বা করতে পারতো অভিজিৎ সেন। মানে আজকে একটা বিদ্যা বালানকে মেসেজ করে কিন্তু ইমিডিয়েটলি টেক্সটে রিপ্লাই করে, হয়তো 5 মিনিটের মধ্যে না হলেও কিন্তু ইমিডিয়েটলি করে। একদিকে একসময় শিবপ্রসাদ, নন্দিতাদি, অতনুদা, এবার সেই অতনুদা এবং অবশ্যই অভিজিৎ সেন এবং তার সঙ্গে সঙ্গে শুভদীপ দেব, একটা দুটো ফ্যামিলি এই মার্কেটটা নিয়ে লড়াই করছে। সাউথের, মহারাষ্ট্রের প্রচুর লোক এবং বিদেশিরা, তারা টনিক দেখছে, পরান্দা পাহাড়ে উঠছে সিনে, তারা ক্ল্যাপ করছে, হল ভর্তি লোক ক্ল্যাপ করছে। আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়ছি, আমার ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমার একটা ওয়ার্কশপ হয়, 2বার ওয়ার্কশপে গেছিলাম, নাসিরুদ্দিন শাহ ওয়ার্কশপ হয়েছিলেন। তো তখন উনি আমাদের বলেছেন যে আমি তো তোমাদের বাংলাতে কাজ করার সুযোগ পাই না, তো আমাদের কাছে উনি তো বিশাল, আমরা বলছেন যে স্যার ডেফিনেটলি আপনি কেন করেন না। তখন উনি বলেছেন যে তোমাদের ওখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আছে, তাই জন্য আমার আর সুযোগ হয় না, কিন্তু তুমি যদি কখনো কাজ করতে চাও তুমি আমার সাথে যোগাযোগ রেখো। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি আর প্লাস নিউজ রুম। আর প্লাস নিউজ রুমে আজকে এমন একজন ব্যক্তিত্ব যাকে বোধহয় জানতে পারলে ঈর্ষা করতেন ইভান লন্ডন থেকে বরিস বেকার, আন্দ্রে আগাসি। তার কারণ এদের সবার স্বপ্ন ছিল সমস্ত কোর্টে একইভাবে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু বাংলার অভিজিৎ সেন সেটা দেখিয়ে দিয়েছেন। পরিচালক অভিজিৎ সেন, নমস্কার। অভিজিৎ, স্বাগত আপনাকে আর প্লাস নিউজ রুমে। আমি যে কথা বলছিলাম যে প্রত্যেক টেনিস প্লেয়ারের স্বপ্ন থাকে গ্রাস, ক্লে সব কোর্টে চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু ছোট পর্দা, বড় পর্দা, টেলিভিশন এবং ফিল্মে চ্যাম্পিয়ন হয়ে সেটা বোধহয় আপনি একমাত্র বাংলায় দেখিয়ে দিলেন। আমার মনে হয় যে কোনো কাজ আমরা যখন করি, আমরা যদি পুরো অনেস্টির সাথে করি এবং আমাদের লক্ষ্য স্থির থাকে যে আমাকে এটা করতে এবং কেন করছি সেটা যদি আমাদের যে ডিসিশনগুলো আমরা নিয়ে থাকি কেন করছি সেটা যদি ঠিক থাকে, তাহলে লক্ষ্যে পৌঁছানো যায়। তো ওই সঠিক ডিসিশন, সততা, এই জিনিসগুলো আমার সবসময় প্লে করে যে আমি যাই করব কম্প্রোমাইজ করব না। আমি টেলিভিশন করেছি, সিনেমা করেছি, যতটুকু সুযোগ পেয়েছি করেছি, আমি কোনো কম্প্রোমাইজ করিনি, কোনোদিনও কম্প্রোমাইজ করিনি। কারণ জীবনের প্রথম যেদিন আমি শুটিংয়ে গেছিলাম
আমি সেদিনকে শুটিং করিনি জাস্ট বিকজ আমার সেট পছন্দ হয়নি বলে। একজন নতুন ডিরেক্টর প্রথম জীবনে কাজের সুযোগ পেয়েছে, সে প্যাক আপ বলে দিচ্ছে, সেটা হয়তো সেই মুহূর্তে কারো কারো মনে হতে পারে যে এটা কি করছে, এটা ভুল হতে পারে বা ভুল কাজ করছে, কিন্তু আমি কোনোদিন কম্প্রোমাইজ করিনি। হয়তো সেই জন্যই হয়তো এই আপনি যে উপমাটা আমার জন্য ব্যবহার করলেন, হয়তো সেইটা তারই একটা ফল। আমি দিদি নাম্বার ওয়ান থেকে শুরু করে একের পর এক মানে বাংলা টেলিভিশনে এরকম মানে প্রত্যেক বছরে শুধু নয়, মানে বছরের পর বছর গিয়েছে, মানে এরকম একাধিক শোয়ের নাম করতে পারি, টনিক থেকে প্রজাপতি থেকে প্রধান, আমি এসব নিয়ে তো কথা বলবোই, কিন্তু সবার প্রথমে আমি যেখানে চলে যাব, আমার যেটা খুব আশ্চর্য লেগেছে যে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ানো, মানে লেকচারার হিসেবে, মানে SRFTI-তে ছাত্র থাকতে থাকতেই সেখানে চান্স পাওয়া, এটা খুব বড় ব্যাপার। আবার পুনাতে পড়ানো, আবার পুনে ফিল্ম ইনস্টিটিউট, SRFTI সমস্ত কিছু ছেড়ে সরাসরি ইন্ডাস্ট্রিতে চলে আসা। আসলে কি অভিজিৎ সেনকে আপাত দৃষ্টিতে মনে হয় যে খুব শান্তশিষ্ট? আসলে কি তাহলে খুব বেপরোয়া, দুঃসাহসী? আমি দুঃসাহসী নই, আমার লক্ষ্যটা স্থির থাকে, আমার ছিল লক্ষ্য স্থির। আমি যখন সত্যিটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে জয়েন করি পড়তে, পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে আমি এডিটিং নিয়ে পড়াশুনো করি, কিন্তু আমার লক্ষ্য ছিল যে আমি ডিরেক্টর হব। এডিটার হব আমার কোনোদিন স্বপ্নে ছিল না। এবং আমি ইন্টারভিউতেও বলি, রিটেন টেস্টে পাশ করার পর যখন ইন্টারভিউ হয় সেখানেও বলি, তো যারা বোর্ড মানে ইন্টারভিউ প্যানেলে ছিলেন সবাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে তাহলে তুমি ডিরেকশনে কেন অ্যাপ্লাই করোনি, তুমি কেন এডিটিংয়ে অ্যাপ্লাই করেছো। আমার মনে হয়েছিল, কারণ আমি যে একজন ভালো এডিটারই পারে যে একটা ভালো ছবি, একটা ভালো গল্প বলতে, সেটা গল্পটার মাধ্যম টেলিভিশন হতে পারে, গল্পটার মাধ্যম সিনেমা হতে পারে, কিন্তু একজন এডিটারের পক্ষে ইজি প্রসেসটা। তো সেই জন্য আমি সেটা বলেছিলাম যে তাই জন্য আমি এডিটিংটা শিখতে চাই, যে কিভাবে গল্প বলা যায়। গল্প, একটা উপন্যাস লেখা, একজন যিনি রাইটার সাহিত্যিক তিনি একজন উপন্যাস লেখেন, তার মনের ভাব প্রকাশ করে, কিন্তু সিনেমাকে বা একটা টেলিভিশন প্রোগ্রামকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের মধ্যে সেটাকে বাঁধতে হয়। এই বাঁধুনির কাজটা একটা এডিটার যদি হয় এবং সে যদি পরিচালনা করে, সেটা তার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। এবং পরবর্তীকালে আমি যখন অ্যাসিস্টও করেছি, মানে যাকে আমি অ্যাসিস্ট করেছি তিনি নিজেও একজন এডিটার, মানে তিনি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে এডিটিং নিয়ে পড়াশোনা করেছেন, উনি এডিটিং করেছেন, কিন্তু পরবর্তী সময়ে একজন সাকসেসফুল ডিরেক্টর হয়েছেন, রাজকুমার হিরানি। আমি তো রাজকুমার হিরানি এবং মুন্না ভাইয়ের কথা শুনতেই হবে, তার কারণ আমাদের দর্শকরাও তাকিয়ে আছে। মুন্না ভাই তো আমাদের সবার কাছে একটা অদ্ভুত সুন্দর একটা জগৎ এনে দেয়। কিন্তু আমি মানে তার মানে কি আপনি বিশ্বাস করেন যে ফিল্মস আর মেড অন এডিটিং টেবল? প্রাইমারিলি এডিটার, আমরা সিনেমা বানাতে গিয়ে ডিউরিং শুটিং টাইম, যে শুটিংয়ে আমরা যা যা ভুল করি সেটা কিন্তু এডিটিংয়ে অনেকটাই রিকভার করা যায়। এছাড়াও এডিটিংটা শুরু হয় গল্প লেখার পর যখন চিত্রনাট্য তৈরি হচ্ছে সেই সময় থেকে। তো সেই সময় একজন এডিটর যদি ডিরেক্টর হয় এবং তার যদি স্ক্রিপ্টিংয়ের, চিত্রনাট্যের যদি ধীরে ধীরে তার অভিজ্ঞতা বা সে যেটা দেখছে, যেটা ভিজুয়ালাইজ করতে চায়, এই সেই সিকোয়েন্সিংটা তার মাথায় স্পষ্ট থাকে যে আমার এই পরে এই শট যাবে, এই সিনের পরে এই সিন যাবে, এবং তার মধ্যে প্রপার লিঙ্ক থাকে, তার পক্ষে ইজিয়ার হয়। তো আমার মনে হয় যে এই এডিটার একদম শুরুই করে চিত্রনাট্য লেখার পর্ব থেকে। মানে আমি যখন আমার ছবির ক্ষেত্রে বলছি, সিনেমার ক্ষেত্রে কিন্তু যখন চিত্রনাট্যটা লেখা হচ্ছে, যিনি চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস, তার সাথে আমি সবসময় অনেকটা সময় স্পেন্ড করি এবং থাকি আমরা একসাথে, এবং আমি এবং ডেফিনেটলি আমাদের ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী, আমরা থাকি, এবং আমার মাথায় তখনই সবসময় এটা প্লে করে যে এই সিন থেকে আমি পরের সিনে কেন যাচ্ছি, লজিকটা কি, কেন যাচ্ছি, এই একটা সিন 1 থেকে আমি কি মোটিভেশন পাচ্ছি যে সিন 2-তে যাবো, সিন 2 থেকে কি মোটিভেশন পাচ্ছি যেটা সিন 3-তে যাবো, হোয়াট ইজ দ্য লজিক। এটা আমার মাথায় সবসময় কাজ করে। এটা ওই এডিটিংয়ের শিক্ষা থেকেই হয়তো ওটা আমার মাথায় সবসময় প্লে করে যে এই কারণে আমি পরের সিনে যাচ্ছি। ছোটবেলাতে পড়াশোনা করা, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, তখন কি লক্ষ্য ছিল একটাই যে ছবি পরিচালক হব? না, তখন তো অতটা বুঝতাম না, কিন্তু ছোটবেলায় ওই পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে, আমি বিরাটিতে থাকি, তো দুর্গাপুজোর মণ্ডপে দুর্গাপুজোর সময় বা স্কুলে নাটক করতাম। আমার খুব ভাল লাগতো। মানে আমি যখন স্কুলে পড়ি তখন আমার একদম ছোটবেলা, আমার মনে হচ্ছে ক্লাস 4-এ পড়ি, তখন আমার স্কুলে, সেই স্কুলে মেয়েদেরই আধিক্য বেশি ছিল, কোয়েড স্কুল ছিল। তো তখন একটা চিত্রাঙ্গদা বলে একটা নাটক হচ্ছিল। তো
আমি দেখতাম ওরা রিহার্সাল করছে, তো আমি দিদিমণিকে গিয়ে বলি যে আমিও পাঠ করতে চাই, মানে অভিনয় করতে চাই। তো ওনারা বলেন যে এখানে কিছু নেই, কারণ অর্জুনকে একজন মহিলাকেই, মানে একটা মেয়েকেই নির্বাচন করা হয়েছে অর্জুনের চরিত্রের জন্য। তো কিন্তু আমার উৎসাহ দেখে উনি আমাকে নিরাশ করেন। উনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, সেটা হচ্ছে অর্জুন যখন ঘোড়ায় করে মঞ্চে ঢুকবে সেই সময় একটা তবলা বাজাতে হবে। সেই তবলা বাজানোর, তুমি কি তবলা বাজাতে পারো আমায় জিজ্ঞেস করেছিলেন দিদিমণি। আমি কোনোদিন বাজাইনি ক্লাস করে, আমার বাড়িতে গান শেখা বা তবলা বাজানোর কোনো চলও ছিল না, কিন্তু আমি বলেছিলাম হ্যাঁ পারি। তো কিন্তু তবলা নিয়ে আমি এটা বলেছিলাম, তো ওনারা একটা তবলা অ্যারেঞ্জ করেছিলেন। কিন্তু আমার ভয় ছিল, যেদিনকে স্কুলে রিহার্সাল, তখন বলেছিল যে অমুক সময়, যে সময়টা রিহার্সাল হয়, যে তুমি চলে এসো, কারণ সব যারা ওই নাটকে অভিনয় করছে চিত্রাঙ্গদায় সবাই গেছে, আমিও গেছি, কিন্তু আমার ভয় আছে যে এবার আমাকে কী বলবে, কী বাজাতে পারবো না। কিন্তু খুব সোজা ছিল, দিদিমণি আমার হাত ধরে ওই বায়ার উপরে ধম 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 ধম, যেখানে যেখানে ঘোড়ার পায়ের স্টেপ পড়ছে সেখানে সেখানে আওয়াজটা হচ্ছে, সেটা আমি বেঁচে গেছি আমি। তা আমি করেছি, রিহার্সাল করেছি দারুণভাবে। কিন্তু যেদিন মঞ্চস্থ হবে ঠিক সেই সময় প্রবল বৃষ্টি, মানে চিত্রাঙ্গদা ঢুকবে ঘোড়া নিয়ে, আমি বাজাবো, বায়া নিয়ে রেডি আছি, কিন্তু হঠাৎ দেখছি বাইরে তুমুল হট্টগোল আওয়াজ। আমি মনে হয় যে আমি কিছু ভুল করলাম, ভুল করা মানে দিদিমণিদের বকা, টিচার্সদের বকা, কিন্তু বুঝতে পারলাম যে প্রবল বৃষ্টি হচ্ছে। তো চিত্রাঙ্গদা ঢুকলো, আমি বাজনা মানে তবলা বাজাতে শুরু করলাম, কিন্তু সেই মুহূর্তে নাটকটা আর মঞ্চস্থ হলো না। তো সেইখান থেকে আমার ওই সূত্রপাত, যে একটা অতৃপ্ত, যে তৃপ্তি যেটা আমার হলো না, আমি পারলাম না, ওটা ধীরে ধীরে আমি পাড়াতে নাটক করতাম, দুর্গাপুজোতে সময় নাটক করতাম, একটু বড় হলে যখন নিজের নাটক লিখতাম, সবাই বন্ধুবান্ধব বা ছোটদের নিয়ে আমি নাটক মঞ্চস্থ করতাম, থিয়েটার করতাম, থিয়েটার দলের সাথে যুক্ত ছিলাম, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছি নাটক করতে করতে। তখন আমার ভালো লাগতো যে এই ব্যাক স্টেজের কাজ, অভিনয় করা, ব্যাক স্টেজের প্রত্যেকটা কাজ, ডিরেকশন দেওয়া, এগুলো আমাকে ধীরে 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 আমি উপলব্ধি করতে শুরু করলাম। তার পরবর্তী সময় যখন আমি সিনেমা দেখতে শুরু করি টেলিভিশনে, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাড়িতে টিভি খুব কম চালানো হতো, টিভি খুব একটা চলতো না আর কি। খবর হয়তো বাবা খুব দেখতো এইটুকু সময়, এছাড়া শুধু পড়াশোনা। বাবা অফিস থেকে ফিরে আমাকে অঙ্ক নিয়ে বসবে আর ভুল করলেই মারবে, এটাই ছিল নর্মাল রুটিন। আর আমার ভীষণ ভয় লাগতো। তো কিন্তু ওই একটা সময় থাকতো যে অমুক সময় ছোটদের যে সিনেমাগুলো হতো সেগুলো দেখতাম, বাবা দেখাতো। তো সেইগুলো থেকে দেখতে 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 তার ওই পাড়ার ওই নাটক করতে করতে আমার কোথাও একটা ইচ্ছে জন্মালো যে আমি যদি এই ধরনের কিছু কাজ করতে পারি। সেখান থেকেই ধীরে ধীরে যখন বড় আর একটু বয়স বাড়লো, তখন এই সময় মানে কীভাবে এই ফিল্ডে আসা যায় সেটা নিয়ে হলো। কিন্তু সে বাড়িতে তুমুল ঝগড়া, অশান্তি। কিন্তু না, বাড়িতে কি চেয়েছিল? ডাক্তার, ইঞ্জিনিয়ার? একদম ডাক্তার। বাবা প্রচুর বই কিনে এনেছিল, আমার মনে আছে সেই দৃশ্যটা, জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রচুর বই টই কিনে এনেছিল। ডাক্তার, আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই, আমাদের কোনো ফ্যামিলি, না মায়ের দিকে আছে না বাবার আপনাকে দিকে আছে। মানাতেও কিন্তু ডাক্তার হিসেবে খুব ভালো। তো কোনো ডাক্তার নেই, তো বাবা চেষ্টা করেছিল এবং লাস্টে এটাও করেছিল যে যদি অ্যালোপ্যাথিক ডাক্তার না হয় অ্যাটলিস্ট হোমিওপ্যাথি ডাক্তার, যদি হোমিওপ্যাথিকও না হয় অ্যাটলিস্ট ফার্মাসিস্ট, সো দ্যাট আমার একটা ওষুধের দোকান থাকবে। বাবা চেয়েছিল যে আমার ছেলে যেন মানে এমন কাজ করুক যাতে তার কোনো সাংসারিক অসুবিধে না হয় এবং মেডিকেল প্রফেশন বা তার সাথে থাকুক। কিন্তু ডাক্তার হতে পারেনি, ডিরেক্টর হয়েছে। বাবা দেখেছেন ছবিগুলো? বাবা সব ছবি দেখেছে, কিন্তু বাবা আমার সাথে প্রচুর চেষ্টা করেছে যে ডাক্তার ছাড়া আর কোনো প্রফেশন নয়, কিন্তু যখন পারেনি বাবা আমাকে একটা কথা বলেছে, সেটা আমি সবসময় সব জায়গায় বলি, যে যাই করো বেস্ট করতে হবে। যদি মনে হয় যে তুমি সিনেমা মানে তুমি যেটা চাইছো যেটা করতে হবে, তাহলে তোমাকে বেস্ট করতে হবে। ওইটার থেকে না, যেদিন বলেছে আমি তার পরদিন থেকে আর একটা সময়ও নষ্ট করিনি। আমি বিরাটি থেকে রেগুলার ন্যাশনাল লাইব্রেরিতে আসতাম, বাসে উঠতাম, একটা বাস থাকতো, সেটা বিরাটি থেকে নিউ আলিপুর চিড়িয়াখানার সামনে নামতাম, বাসে বই পড়তে পড়তে আসতাম, যেটা আমার কলেজ বা স্কুল, মানে ওই সময়ের কথা বলছি, যখন কলেজে ভর্তি ওই সময় এইচএসের পরে পড়াশোনা করতে ন্যাশনালিতে আসতাম, সিনেমার বই পড়তাম, প্রচুর বই পড়তাম, নোট নিতাম, শিখতাম, বিভিন্ন মানুষের সাথে দেখা করতাম, বোঝার চেষ্টা করতাম ফিল্ম কি, সিনেমা কি, এই বিষয়গুলো রেগুলার করেছি। করতে 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 তারপরে আমি একজন ইলাস্ট্রেশন করতাম, মানে কার্টুন আঁকা এগুলো করতাম। তারপরে অ্যানিমেশনে কাজ করতে শুরু করলাম, অ্যানিমেশন ফিল্ম, যেমন রাজু চাচা, এই সবগুলোতে অ্যানিমেটর হিসাবে চেন্নাইতে আমার কাজ করতাম। তো সেখান থেকে আমি
সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরীক্ষায় বসি এবং চান্স পাই। প্রথম ইয়েতেই আমি চান্স পাই এবং সারা ভারতে তো 5th র্যাঙ্ক করি এন্ট্রান্সে, এবং তার পরবর্তী সময় তারপর তো আর অসুবিধা হয়নি। আমি বোম্বের অংশতে যাব, কিন্তু তার আগে একবার একটু জিজ্ঞেস করে নিই, এই যে এডিটিং নিয়ে পড়াশোনা করা এবং ডিরেকশনটা মাথার মধ্যে রাখা, তো ডিপ্লোমা ফিল্মটা করার সময় কি মনে হয়েছিল? মানে তখন তো একটা সবাই ডিপ্লোমা ছবি করছে, হ্যাঁ। তখন তো এডিটিং করতে হচ্ছে, হ্যাঁ। তখন কি একটু কোথাও মনে হয়েছিল? না, আমাকে তো এডিটিংটা শিখতে হবে। আমি এডিটর অ্যাজ এ প্রফেশনাল হতে চাইনি, এডিটিংটা আমি শিখতে চেয়েছিলাম, কারণ এডিটিংটা আমাকে জানতে হবে ভালো করে, ফাউন্ডেশনটা আমার স্ট্রং করতে হবে। তাই জন্য আমি এডিটিং শেখাতে আমি কোনো রকম মানে কি বলবো, যতটা পেরেছি শিখেছি, যতটা পেরেছি জানার চেষ্টা করেছি। মানে ফিল্ম সিন বাই সিন বা শট বাই শট যেভাবে দেখা যায়, বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে দেখার যে একটা একজন সাধারণ দর্শক যে দেখছে আর একজন চলচ্চিত্রের স্টুডেন্ট হিসাবে যে দেখছে, দেখার যে বোধটা, এটা তো ওখানে গিয়ে অনেকটা বুঝতে পারছি বা শিখতে পারছি টিচারদের আনুষঙ্গ পেয়ে, তাদের গাইডেন্সে। তো এইটা আমাকে অনেকটা হেল্প করেছিল। কিন্তু এডিটিংটা আমি ভালো করে শিখেছি, চেষ্টা করেছি যে যেটা মানে যারা টিচার্স ছিলেন, প্রফেসর্স ছিলেন, যারা এক্সটার্নাল ফ্যাকাল্টিজ আসতেন, তাদের কাছে থেকে কতটা শেখা যায়, তাদের এক্সপিরিয়েন্স শেখা যায়। এবং আমি আমার মনে আছে আমাদের প্রথম একদম ফার্স্ট ইয়ারে একটা শর্ট ফিল্ম বানানো, 5 মিনিটের ছোট ছবি বানানো, যেটা কন্টিনিউ ফিল্ম বলে। তো সেটা যখন আমরা প্রত্যেককে বানাতে, সে এডিটিং হোক বা ডিরেকশন অফ ফটোগ্রাফি হোক বা ডাইরেক্টর হোক বা সাউন্ড ইঞ্জিনিয়ার হোক, তো সেটা বানিয়েছিলাম। তখন অর্ঘ্য কমল মিত্র ওরা দেখেছিলেন, তখন অর্জুন গৌরী স্যারিয়া ওরা সব দেখেছেন, দেখে আমাকে খুব প্রশংসা করেছিলেন যে এই আইডিয়াটা কোথায় পেলে, একটা বাচ্চা মেয়ে 5 বছর যার পুতুল খেলার সময় তার মনের পরিবর্তন কি করে হচ্ছে, তো সেইটার উপরে গল্পটা ছিল। মানে সে পুতুলটা লাস্টে সে ভেঙে ফেলে আর কি, কেন ভাঙে সেটাই 5 মিনিটের মধ্যে, যেটা নিয়ে খেলতো সেটা সে ভেঙে ফেলছে। তো ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তো আমি চর্চাটা আমি জারি রেখেছিলাম, যেটা আমার পরবর্তী সময় হেল্প করেছে। আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নটা একটু হয়তো আঁতলামি হয়ে যাচ্ছে, কিন্তু এরপরের প্রশ্নগুলোতে আমি আবার ফিরে যাব। বিশেষ করে যে সন্ধ্যাবেলায় ফরাসি দেশে ফ্রেড লুমিয়ের ব্রাদার্স প্রথম চলচ্চিত্র দেখালেন, সাংবাদিক সম্মেলনে লুমিয়ের ব্রাদার্সকে প্রশ্ন করা হয়েছিল, তারা সবিনয় বলেছিলেন, দেখুন আমরা প্রাযুক্তিক, আমরা উদ্ভাবক, আমরা উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা তৈরি করেছি, আগামী দিনে বেস্ট ব্রেইন অফ দ্য ওয়ার্ল্ড উইল কাম অ্যান্ড দে উইল এনরিচ ইট, তারা পৃথিবীর সেরা মস্তিষ্কগুলো আসবে এবং সমৃদ্ধ করবে এই মাধ্যমটাকে। পরবর্তীকালে অনেকে বলেন যে সেটা গ্রিফিথও হতে পারেন, আইজেনস্টাইনও হতে পারেন, কুলশেভও হতে পারেন। এডিটিংই আসলে বদলে দিল ছবির ভাষা এবং ছবির মাধ্যমটা। এটা কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি এডিটিংয়ে অনেক কিছু করা যায়, গল্পের ধারাকে চেঞ্জ করে দেওয়া যায়, গল্প বলা যেটা আমি ভেবেছি একদম স্ক্রিপ্টিং লেভেলে, চিত্রনাট্য লেভেলে, সেটা হয়তো এডিটিংয়ের পরে তার রূপরেখাকে বদলে দেওয়া যায়। হয়তো বেসিক ডিএনএ চেঞ্জ করা যাবে না, কারণ আমি তো সেটা চিত্রনাট্যের উপর বেস করে আমি শুটিংটা করে ফেলেছি, কিন্তু এডিটিংয়ে গল্পটা কিন্তু করা যায়। কারণ এটা কিন্তু আমি আমার যে ছবিগুলো বানানো হয়েছে, সেখানে যিনি এডিটিং করছেন সুজয় দত্ত রয়, তিনি কিন্তু করেছেন এটা বরাবর, আমি দেখেছি যেভাবে ভেবেছি সেটাকে কি করে আরও ভালো করে বলা যায় গল্পটা, সেটা কিন্তু তার অনেক অবদান আছে। তো আমার মনে হয় এডিটিং টেবিলটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া একটা ছবি বলার ক্ষেত্রে এবং টেলিভিশনের ক্ষেত্রে। এই যে টেলিভিশনে আমরা বলি, আপনি যেটা শুরুতেই বললেন যে টেলিভিশন প্রোগ্রামগুলো সাকসেসফুল হয়, ওখানে কিন্তু এডিটিংটা ততটাই গুরুত্বর সাথে আমরা দেখি, যাতে প্রত্যেক কটা শট, আমার মনে হয় এভরি ফ্রেম বা এভরি শট তার একটা এনার্জি থাকে। আমি এমন কোনো শট আমি ইউজ করব না যেই শটের কোনো এনার্জি নেই, যেই শটের কোনো ইনফরমেশন নেই। যদি একটা শটের করে রিপিট ইনফরমেশন থাকে, আমার মনে হয় সেটা ইউজ না করে অডিয়েন্সের জন্য আমার নতুন ইনফরমেশন দেওয়া উচিত, যেটা নতুন একটা এনার্জি করবে। তো সেদিক থেকে ওনারা যেটা ভেবেছিলেন, লুমিয়ার ব্রাদার্স তাদের ইনভেনশনের পরে পরবর্তীকালে যারা ফিল্ম ডিরেক্টরসরা এসেছিলেন সারা পৃথিবীতে, বিভিন্ন জায়গায় পায়োনিয়ার ফিল্ম মেকার্স যারা এসেছিলেন, তাদের সবাই কিন্তু সেই জায়গাটায় গুরুত্ব দিয়েছিলেন, এডিটিং এর উপর তার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আমি এবার ফিরে চলে যাই একেবারে SRFTI তে ডিপ্লোমা ফিল্ম যেদিন সেদিনই কি মুম্বাইয়ের ট্রেনে উঠে পড়া?
একদম যেদিন আমি ফাইনাল ডিপ্লোমা ফিল্ম সাবমিট করি দুপুরবেলায়, সেদিনকেই রাত্রিবেলায় ট্রেন ধরি এখান থেকে মুম্বাই যাওয়ার জন্য। সেই বিকেলবেলাটা মনে আছে, বাবা মা এসেছিল, বাবা চেয়েছিল ডাক্তার হব, তো কিন্তু বাবা খুব খুশি হয়েছিল যেদিন আমি ফিল্ম ইনস্টিটিউটে চান্স পাই। বাবা আমাকে নিয়ে আসে, কারণ এটা হস্টেলে থেকে রেসিডেন্সিয়াল কোর্স ছিল, নিয়ে আসে। এবং যেদিন মুম্বাই যাব সেদিনকে খুব আবার দুঃখ পেয়েছিল যে মুম্বাই কেন যাচ্ছে, কেন আমাদের বাংলায় হবে না, বাংলাতে কি কোনো স্কোপ নেই? কিন্তু আমার কোনোদিন কোনো স্বপ্ন ছিল না যে মুম্বাই যাব, আমার কোনো স্বপ্ন ছিল না। আমি চেয়েছিলাম বাংলায় থাকতে, কারণ আমার কাছে আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়াশুনো করি, সারা পৃথিবীর ছবি দেখার যেমন সৌভাগ্য ছিল, মানে সুযোগ ছিল, আমি কিন্তু বাংলার হেন কোনো ডিরেক্টর ছিল না, মানে যাদের কাজ দেখিনি আমি। সেটা সবাই হয়তো সত্যজিৎ রায়ের কথা বলে, মৃণাল সেনের কথা বলে, ঋত্বিক ঘটকের কথা বলে, বা পরবর্তী সময় গৌতম ঘোষের কথা বলে, কিন্তু আমি তপন সিনহা, তরুণ মজুমদার এবং হিন্দি এবং বাংলাতে যারা কাজ করেছে, বিমল রয় এবং গুরুদত্ত, এই সমস্ত, এবং তথাকথিত সেই সময় যাবতীয় সমস্ত ছবি আমি দেখেছি। এবং তার পরবর্তী সময় মনমোহন দেশাইয়ের যাবতীয় দাদা চলে সব দেখেছি, মানে বসে বসে দেখতাম। এবং আমার কোথাও মনে হতো আমি বাংলাতে যাই করি, আমি বাংলাতে করব। কিন্তু অদ্ভুতভাবে আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়ছি, আমার ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমার একটা ওয়ার্কশপ হয়, দুবার ওয়ার্কশপে গেছিলাম, নাসিরুদ্দিন শাহ ওয়ার্কশপ হয়েছিলেন। জানি না উনি কেন, মানে ওই বিকেলবেলায় ক্রিকেট খেলতাম আফটার, মানে আমাদের ইয়ে হওয়ার পরে আর কি, সেশন হওয়ার পরে বিকেলবেলায় ক্রিকেট খেলতাম, একসাথে গল্প গুজব হতো, আর উনি খুব ছাত্রদের নিয়ে থাকতে ভালোবাসতেন। তো আমার মনে আছে সেই ওয়ার্কশপগুলো কারা কারা, মানে পঙ্কজ ত্রিপাঠী, মানে তারপর এরকম অনেকে ছিল, অনেক ভালো ভালো সব স্টুডেন্টসরা সব ছিলেন যারা ভালো কাজ করছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তখন উনি আমাদের বলেছেন যে আমি তো তোমাদের বাংলাতে কাজ করার সুযোগ পাই না। তো আমাদের কাছে উনি তো বিশাল, আমরা বলছেন যে স্যার ডেফিনেটলি আপনি কেন করেন না? তখন উনি বলেছেন যে তোমাদের ওখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আছে, তাই জন্য আমার আর সুযোগ হয় না, কিন্তু তুমি যদি কখনো কাজ করতে চাও তুমি আমার সাথে যোগাযোগ রেখো। আমি জানি না কেন উনি আমার সাথে নাম্বার, ওনার পার্সোনাল নাম্বার শেয়ার করেন, এবং ওনার সাথে ওনার ওয়াইফও ছিলেন, তার নাম্বারও শেয়ার করেন। তো ওই আমি সত্যিদা ফিল্ম ইনস্টিটিউটের উল্টো দিকে যে আবাসন আছে, সেখানে একটা টেলিফোন বুথ ছিল, ওখান থেকে আমি ওনাকে মাঝে মাঝে ফোন করতাম, সপ্তাহ অন্তত ফোন করতাম, স্যার কেমন আছেন, ইয়ে আছেন। তা এবং আমার কোর্স শেষ হচ্ছে, আমি আমার বলতাম, এবং উনি তখন বলছেন আমি একটা ছবি বানাচ্ছি, তুমি চাইলে আমাকে অ্যাসিস্ট করতে আসতে পারো মুম্বাইতে, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন মি। তো আমি সেই সূত্র ধরেই আমি বললাম ঠিক আছে, আমি অ্যাসিস্ট করতে যাব, ছবিতে অ্যাসিস্ট করতে যাব। সেইটার জন্যই আমার যাওয়া, কিন্তু ফাইনালি ওনার সাথে আমার কাজটা হয়নি, কারণ উনি ডিসিশন নিয়েছিলেন যে উনি আর ছবি বানাবেন না, তার আগে উনি একটা ছবি বানিয়েছিলেন। ফিল্ম মেকিং ওনার কাছে একটু টাফ ছিল, রাদার ফিল্ম অ্যাক্টিং, কারণ এক ছবি যারা বানায় তাদের অনেক দায়িত্ব নিতে হয়, কিন্তু যারা অ্যাক্টিং করে শুধু অ্যাক্টিংয়েই যারা ফোকাস হয়, উনি তাই জন্য ছবি বানাননি। উনি বলেছেন আমি তো ছবি বানাচ্ছি না। তো সেই জায়গাতে তখন আবার অন্য একটা সংগ্রাম, যে আমি তো চলে তো এসেছি, এবার আমি কি করব। সেখানেই কি আপনার মানে মুন্না ভাই এমবিবিএস এ কি ঢুকে পড়া? হ্যাঁ, মানে তারপরে আমি যেহেতু ওই ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময় বিভিন্ন ডিরেক্টরদের সাথে আলাপ হয়েছিল, সুভাষ ঘাই, তারপরে শিরিষ কুন্দের একজন ভালো এডিটর আছেন যিনি ফিল্ম তখন বেশ কিছু ফিল্ম বানিয়েছিলেন, তখন উনি জানেমান বলে একটা ফিল্ম বানাচ্ছিলেন শিরিষ কুন্দের। তো শিরিষ কুন্দের সাথে আমার যোগাযোগ ছিল, ওয়ার্কশপের সময় বিভিন্ন যোগাযোগ হয় সেরকম। তো আমাকে উনি বলেছেন যে তুমি যদি কখনো মুম্বাই আসো আমার সাথে যোগাযোগ করো। তো আমি, কারণ ওরা আমাদের কাজগুলো দেখতেন, তো তো ওখানে গিয়ে আমি ওনার সাথে যোগাযোগ করি। যখন আমার এই কাজটা হলো না, তখন তো আমি সাজিদ নাদিওয়ালার অফিসে গেলাম ইন্টারভিউ দিতে। তো যেদিন ইন্টারভিউ দিতে গেছি দেখছি আমার সাথে অনেকে ইন্টারভিউ দিতে এসেছেন, এবং তাদের সাথেই বাংলার একদম, মানে একদম মফস্বল ছেলে, আমি তাদের সাথে কোনো ম্যাচ করতে পারছি না। মুম্বাইয়ের যারা ইন্টারভিউতে এসে সবার হাতে ল্যাপটপ বা ভালো ভালো কি বলবো অ্যাপেলের সব ল্যাপটপ নিয়েছে, আর আমি আর নর্মালি গেছি ইন্টারভিউ দিতে, বাট আমি সিলেক্ট হইনি ইন্টারভিউ পরেও। সেদিনকে আমার খুব মন খারাপ হয়, তাহলে আমি কি করব, না আমার ওটা হলো, না আমার এটা হলো। আর আমি বাবার থেকে টাকা নিয়ে আসিনি যে আমি ইয়ে করে এসেছি, কারণ আমি তো লাস্ট 6 মাসে আমি যখন আমি সেন্ট জেভিয়ার্সে পড়াতাম, ফলে ওটাই আমার সেভিংস ছিল। কিন্তু আমার তো স্বপ্ন ছিল না মুম্বাই এসে কাজ করার, কিন্তু আমার মনে হচ্ছে আমি সব কিছু ছেড়ে চলে এলাম, কিছুই করতে পারবো না ওই একটা জায়গা থেকে। আর ওই কাজ না
মানে ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার একটা সামহ একটা মন খারাপ আমার হলো। মানে প্রত্যাখ্যানের একটা আঘাত থাকে। হ্যাঁ, কিন্তু আমার পরবর্তী সময় আমার মনে হয়েছিল ওই প্রত্যাখ্যান যদি না হতো না, আমি হয়তো বেস্ট জায়গায় আসতে পারতাম না। আমার যেদিনকে প্রত্যাখ্যান হলো, সেকেন্ড প্রত্যাখ্যান হলো, আমি সেদিনকে অর্ঘদাকে ফোন করলাম, অর্ঘ্য কমল মিত্রকে, কারণ উনি আমাকে খুব স্নেহ করতেন। অর্ঘদা বললো যে তুমি একটা কাজ করো, তুমি বিশ্বদীপ চ্যাটার্জির সাথে যোগাযোগ করো। বিশ্বদীপ চ্যাটার্জি যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার, যোগাযোগ করো। তা বিশ্বদীপ চ্যাটার্জিকে আমি ফোন করলাম। বিশ্বদীপ চ্যাটার্জির সাথে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলাপ হয়েছিল, কিন্তু যেহেতু উনি সাউন্ড ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিলেন, ফলে আমার সাথে ওই অন্তরঙ্গতা তৈরি হয়নি। তো বিশ্বদীপদা বললে রাজকুমার হিরানিকে চেন, উনি একজন এডিটর, ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে বেরিয়েছেন, উনি ডিরেক্ট করছেন, তুমি ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারো। তো রাজকুমার হিরানির ফোন নাম্বার আমাকে দেননি, ওনার একজন অ্যাসোসিয়েটের নাম্বার দিয়েছিলেন। তো তাকে আমি বিশ্বজিৎ ফোন করে সেদিনই আমাকে দেখা করতে বলে। আমার মনে আছে এখনো মুম্বাইতে যাই, ইয়েতে দেখা করি ওনার সাথে, গেলাম রাজকুমার হিরানির ঘরে ঢুকলাম, আধ ঘন্টা ওনার সাথে কথা হলো, আমি আর রাজকুমার হিরানি একটা রুমে। উনি বললেন তুমি কি পড়াশোনা করেছো? আমি এডিটিং নিয়ে পড়াশোনা করেছি। তারপরে অনেক ডিসকাশন হয় বিভিন্ন রকম। উনি বলেন তুমি আজকে থেকে জয়েন করতে পারবে? আমি বললাম হ্যাঁ। তার অফিসের বাইরে নিয়ে এলেন, সবার সাথে, টিমের সবার সাথে আলাপ করালেন, আমাকে একটা পুরো ফ্রিডম দিয়ে বলেন এবার থেকে তুমি আমার ছবির যাবতীয় যা যা কন্টিনিউটি আছে সব দেখবে, প্লাস এই ছবি কমপ্লিট হওয়ার পরে যে এডিটিং করবে, এডিটিংটা করছিল রামেশ্বর ভগত, যে ধুমের এডিট করেছিল রামেশ্বর ভগত। তো তুমি পুরো এডিটিংটা, পোস্ট প্রোডাকশনেরও দায়িত্ব থাকবে। তারপরে উনি আমাকে ছবির মিউজিক ক্রিয়েশন যেটা হয়েছে, শান্তনু মিত্র মিউজিক ডিরেক্ট করেছিলেন, পুরো মিউজিকেরও দায়িত্ব দিলেন, যে মিউজিকটাও থাকবে, ধীরে 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 বাড়িয়েছিল। তো ওই সেদিন থেকে আমার জার্নি শুরু। আমার তখন মনে হচ্ছিল ভালো হয়েছে আমি আগে দুটো কাজ করতে পারিনি, কারণ না হলে আমি এখানে এসে এত শিখছি, মানে পরবর্তী সময় রিলেশন আমি এত শিখেছি, তার সাথে এত অ্যাড ফিল্ম করার সুযোগ পেয়েছি হয়তো, এবং কোথাটা হোমলি ফ্যামিলি, আজকের দিনে দাঁড়িয়েও আমার সাথে রেগুলার আমি কি করছি না করছি আমার সাথে ওনার কথা হয়, আমি কি করছি, ছবি কি হলো। এবং আমার সবথেকে ভালো লাগা এবং খারাপ লাগা যে একই দিনে আমার গুরুর ছবিও রিলিজ হয়েছে, আমার ছবিও রিলিজ হয়েছে। যেদিন প্রধান রিলিজ হয় সেদিন ডাঙ্কিও রিলিজ হয়। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এটা হবে। তা আমি ওটা লিখেছিলাম যে হাউ ক্যান আই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউ, ইউ আর কামিং আপ, ইউ আর ইটসেলফ আ ব্র্যান্ড, রাজকুমার হিরানি, অ্যান্ড ইউ আর কামিং আপ উইথ শাহরুখ খান। আর তার আগে শাহরুখ খানের আরেকটি বিখ্যাত মানে সিনেমা খুবই পপুলার হয়েছিল, মানে রাজকুমার হিরানি শাহরুখ খানকে নিয়ে আসছে, দেবকে নিয়ে ঢুকছেন অভিজিৎ সেন। একদম। তাই আমি অনেক কারণ স্যার আমি তো পারবো না। তো আমার মেসেজগুলো রয়েছে, কারণ প্রত্যেকটা আমার যাই করি, সে টনিক, প্রজাপতি, প্রধান বা টেলিভিশন, হোয়াট এভার আমি যাই করি, আমি সবসময় ওনাকে ইনফর্ম করি। তো উনি বলেছেন পারবে, দেখো না, পারবে পারবে পারবে। তারপরে একদিন উনি মেসেজ করে জিজ্ঞেস, তুমি কি ডাঙ্কি দেখেছেন? আমি বললাম না, আমি ডাঙ্কি দেখিনি। প্রত্যেকটা ছবি আমি দেখেছি, কারণ স্বাভাবিকভাবেই, কিন্তু ডাঙ্কি আমি দেখিনি, তার কারণ আমার ছবি রিলিজ হয়েছে, আমার ছবিটা আমার কাছে প্রায়োরিটি ফার্স্ট। কিন্তু যাই করি না কেন ওনার কাছ থেকে শিখেছি, এবং সবসময় মানে ভগবানের মতন আমি দেখি ওনাকে। রাজকুমার হিরানিকে আমরা যতটুকু দেখেছি, অনেক দূর থেকে সাংবাদিক হিসেবে দেখেছি, বিদেশেরও ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি, উনিও খুব ঠান্ডা মাথার মানুষ। অ্যাপারেন্টলি ঠান্ডা মাথার মানুষ, কিন্তু শুটিং ফ্লোরে ওনার রূপটা পুরো অন্যরকম হয়ে যায়। তাহলে অভিজিৎও কি সেই একই স্কুল অফ থটসের? মানে আপাতত খুব ঠান্ডা মাথার মানুষ মনে হচ্ছে, শুটিং ফ্লোরে তাহলে কি সেই একই স্কুল অফ থটস? হ্যাঁ, একদমই তাই। কারণ শুটিং ফ্লোরে যদি আমি কঠোর না হই, তাহলে এই যে বৃহৎ টিমটা একসাথে কাজ করবে না। মানে শুটিং এই তো নয় যে শুধু আমার সাথে যারা যুক্ত তারা, আমার মনে হয় যারা স্পটের বাইরেও দাঁড়িয়ে আছে, একটু দূরে দাঁড়িয়ে আছে, তাদের কোনো একই সুতোয় কাজ করতে হবে, মানে এক সুরে সবাইকে গাইতে হবে। ইটস লাইক আ কোরাস, সবাই মিলে গান গাওয়ার মতন। সেইখানে যদি কঠোর না হই, ইটস লাইক তাহলে আমার মনে হয় যে এক তালে সবাই হবে না, এক তালে জিনিসটা বাজবে না। তাই জন্য আমাকে কঠোর হতেই হয়। মানে আন্দ্রে ওয়াইসে যে কথা বলতেন, একজন ফিল্ম মেকারকে হতে হবে কবির মতো সংবেদনশীল, আর নৌবাহিনীর কর্পোরালের মতো তাকে হতে হবে কঠোর। মানে তাহলে এই লাইন অফ অ্যাকশন দিয়েই রাজকুমার হিরানি, অভিজিৎ সেন এগিয়ে যাচ্ছে। এবার আমি চলে আসি সরাসরি মুন্না ভাই। মুন্না ভাই তো একটা তুমুল, মানে সাংঘাতিক একটা আলোড়ন ফেলে দিয়েছিল। মুন্না ভাই কাজ করতে গিয়ে কিরকম অভিজ্ঞতা হলো তখন? মুন্না ভাই কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা দারুণ হয়েছে, কারণ প্রথমেই বলি যে এরা তো সব স্বপ্নের নায়ক নায়িকা যারা আছেন, মানে আমরা সিনেমার পর্দায় দেখেছি,
সঞ্জয় দত্ত হোক বা বোমান ইরানি হোক, মানে যেটা আমার, কিন্তু কখনো ওদের সাথে যখন মিশেছি বা ওদের বাড়ি গিয়েছি কাজের সূত্রে বা পরবর্তী সময় অনেক মানে রিলেশনগুলো খুব মানে আমরা যতটা ভাবি যে ওরা খুব মানে রূপলী পর্দার বড় তারকা, কিন্তু কাজ করতে যাওয়ার পরে বোঝা যায় যে দে আর লাইক ফ্যামিলি, একদম ফ্যামিলির মতন। কখনো না কেউ বুঝতে দেয়নি যে বাংলা থেকে আমি গিয়ে মুম্বাইতে কাজ করছি, বা ও কি জানে বা ও কতটা জানে, আমরা তো এত বড়, কখনো না, নেভার, কোনোদিনও না। ফলে সেই সম্পর্কটা না এখনো থেকে গেছে। মানে আজকেও একটা বিদ্যা বালানকে মেসেজ করে কিন্তু ও ইমিডিয়েটলি টেক্সটে রিপ্লাই করে, হয়তো 5 মিনিটের মধ্যে না হলেও কিন্তু ইমিডিয়েটলি করে, যে 1 ঘন্টার মধ্যে করে। কারণ আমার কাছে সম্পর্কটা আমার মনে হয় যে থেকে যায় মানুষের সাথে, হয়তো দেখা হয় না। আমি বহু বছর হয়ে গেছে, আমি 2008-এ কলকাতায় চলে এসেছি, আজকে 2025, এর মাঝখানে আমার সাথে কিন্তু রাজকুমারী দেখা হয়নি। কিন্তু উনি যখন কোথাও কলকাতায় একদিনের জন্য আসেন, টেক্সট করেন বা আমি করি যে, স্যার আপনি এলেন, আমাকে তো গতকাল জানাবেন, আমি আজকে জানাচ্ছেন, আমি তো শুটিংয়ে আছি। এই রিলেশনশিপটা থেকে যায়, সকলের সাথে আমার থেকে যায়। এবং শেখা, তাদের ব্যবহার আমি দেখেছি, তারা অনেকেই খুবই বিনয়ী। যত বড় শিল্পী, নাসিরুদ্দিন শাহ যত বড় শিল্পী তত বিনয়ী। শিল্পী হতে গেলে বিনয়ী হতে হবে, আমার না, শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়াটা খুব ভালো প্রয়োজন, ভালো মানুষ হওয়াটা প্রয়োজন, তবেই শিল্পকর্মটা ভালো হবে, তবেই তার কাজটা থেকে। সেই জন্য বোমান ইরানির মতন এত ভালো একজন অভিনেতা, তার ব্যবহার, সৌরভ শুক্লার মতন এত ভালো অভিনেতা, তাদের ব্যবহার, কথাবার্তা, মানে টিমের সবার সাথে, নতুনদের সাথে যে কতটা আন্তরিক, সেটা না কাজ করলে বোঝা যায় না। এত সব বড় বড় মানুষের সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে কাজ করা, রাজু হিরানির মতো মানুষকে কিছুটা হলেও পথপ্রদর্শক হিসেবে ইন্ডাস্ট্রিতে পাওয়া, তারপর টেলিভিশনে হঠাৎ ঢুকে পড়লেন কি করে? কারণ আমি কখনোই মুম্বাইতে কাজ করতে চাইনি। আমার ইচ্ছাই ছিল যে আমি কলকাতায় আসবো, কাজ করব। কিন্তু কলকাতায় আসতে গেলে তো আমাকে একটা কাজ লাগবে। মানে আমি কাজ ছাড়া থাকতে পারি না। মানে আমাকেও যদি বলে যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, তুমি বাড়িতে বসে থাকো, আমি পারব না। আমাকে কাজ করতে হবে। তো কিন্তু কে আমাকে কাজ দেবে? আমি পড়াশুনো করেছি চলচ্চিত্র নিয়ে, কিন্তু সেটা কলকাতাতে কাজ পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। আমি অ্যাড ফিল্মে সহকারী হিসেবে কাজ করেছি, সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছি। সেটাও কলকাতাতে কাজ পাওয়ার জন্য যথেষ্ট ছিল না, যে কেউ আমাকে ভরসা করে কাজ দেবে, কোনো বিখ্যাত বা মানে কোনো, আমি বলছি প্রযোজনা সংস্থা আমার কাজ দেবে, সেটা কেউ ভরসা করতে পারেনি। ফলে আমার তো একটা কাজের দরকার, যেটাকে বেস করে আমি আসবো। আর আমি কখনোই যে মা-বাবার কাছে বলিনি যে তোমরা আমাকে টাকা দাও আমার এটার জন্য। আমি যদি কখনো আমি মানে আমার সবসময় মনে হতো, আমি যদি বাবাকে কিছু দিই, আমার সেটার মধ্যে একটা বড় স্যাটিসফ্যাকশন আছে। আমি যদি পরিবারকে কিছু সাপোর্ট করতে, আমার সেটার জন্য একটা বড় স্যাটিসফ্যাকশন হতো। তো ফলে আমার সবসময় মনে হতো কাজ পাই। আর যেহেতু সম্পর্কটা ভালো ছিল, তাই জন্য সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, যেহেতু আমার এই ফাদারের সাথে যোগাযোগ ছিল, আমি সেই সুযোগটা পাই। যে ফাদার আমাকে আবার সেই কাজ বলে যে একটা লেকচার পোস্টে যে তুমি চাইলে জয়েন করতে পারো। তো আমি সেখান থেকে পুনা ফিল্ম থেকে পড়াতে কলকাতায় আসি, ইন্টারভিউ দিই, বোর্ডে সিলেকশন হয়, আমি ফুল টাইম লেকচার হিসেবে জয়েন করি। কিন্তু করতে আমার আবার পড়াতে আমার মনে হলো যে আমি যেটা পড়েছি তার প্র্যাকটিক্যাল আমার হচ্ছে না। আমি স্টুডেন্টস পড়াচ্ছি, স্টুডেন্টদেরকে আমি টেকনিক্যাল শেখাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাসেস হচ্ছে। বাট আমি 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 কিছু আমি কিছু নতুন কিছু করতে চাই, যেটা আমি বলতে চাই সেটা করতে চাই। এবার সেই বলতে চাই, করতে চাই এর জন্য তো আমাকে কাজ করতে হবে। তো আমি কাজ পেয়ে গেলাম, আমি টেলিভিশনে কাজ পেলাম। আমি যখন সিনেমা নিয়ে পড়াশোনা করেছি, আমি কোনোদিন ভাবিনি যে টেলিভিশন বা সিনেমা আলাদা মাধ্যম। আমি টেলিভিশনে কাজ করব না, সিনেমা করব, কোনোদিন ভাবিনি। কিন্তু আমি কাজ পেয়ে গেলাম আমি টেলিভিশনে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার লক্ষ্যটা স্থির ছিল। ওই ছোটবেলা থেকেই আমার লক্ষ্যটা স্থির ছিল। যখন আমি পাড়ায় নাটক করছি, ধীরে ধীরে বড় হচ্ছি, আমি পরিচালনা করব, পরিচালক হব। কিন্তু যাই পেয়েছি, যে কাজটাই পেয়েছি, সে কাজটাকে আমি কোনোদিন কম্প্রোমাইজ করিনি, অনেস্টির সাথে করেছি। ফলে টিভিতে যে কাজটা প্রথম শুরু করেছিলাম 2010-এ, আজকে 2025-এও সেই প্রোগ্রামটা কিন্তু চলছে, ভালোভাবে চলছে। সেটা একটা, সে তার মতন জায়গা করেছে, সেই গাছটা বড় হয়েছে। তো এবং তার সাথে আরো কাজ করেছি বা করছি। না। এই প্রোগ্রামটার বৈশিষ্ট্য কি? এই প্রোগ্রামটা দিদি নাম্বারের কথায় যদি বলি, এই প্রোগ্রামটা
বাংলার দিদিদের নিয়ে একটা, এবং আমার মনে হয় যে বাংলার এই যে প্রোগ্রামটার বৈশিষ্ট্য বলতে এমন একটা সময়, যে সময়টা বাংলার দিদিরা তাদের নিজেদের সময়, নিজেদেরকে পাওয়ার সময় বা নিজেদেরকে সকলের সামনে তুলে ধরার সময়। মানে দিদি ক্ষমতায় আসার আগে থেকেই তো দিদি নাম্বার 1 চলছে। দিদি ক্ষমতায় আসার ঠিক 1 বছর আগে দিদি নাম্বার 1 শুরু হয়, তার পরবর্তী বছরই দিদি তখন ক্ষমতায় কি আসে। অভিজিৎ সেন বুঝতে পেরেছিল দিদি আসতে চলেছে, তাই দিদি নাম্বার 1 কে আগে ভাগে রিলিজ করে দিল, তা নাহলে দিদি নাম্বার 2 হতো এটা? এই সেরকম নয়, ডেফিনেটলি সেরকম নয়, কিন্তু দিদিদের যে একটা, দিদিরা যে দুর্গা হতে পারে, বা দিদিরা যে মায়েরা বা যে কোনো মহিলারাই, যে তাদের মধ্যে যে একটা অসামান্য ক্ষমতা আছে, যেই ক্ষমতাটা কিন্তু মানে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তারা কিন্তু মানে মা বা কোনো দিদি একটা পরিবার যখন কোনো অসুবিধার মধ্যে পড়ে, বা তার সন্তান যখন অসুবিধার মধ্যে পড়ে, বা পরিবারে কেউ অসুবিধার মধ্যে পড়ে, তারা কিন্তু দৃঢ় রূপ নেয়, এবং তারা কিন্তু মায়ের ওই দেবী দুর্গার রূপ নেয়। আমরা হয়তো দেবী দুর্গার পুজো করি, অ্যাকচুয়ালি বাংলার দিদিরাই কিন্তু তার প্রতিনিধি, বা তার মানে উদাহরণ বলে আমার মনে হয় আর কি। তো এবং এত অজস্র ঘটনা আমরা শুনি, এত অজস্র ঘটনা শুনেছি, দেখেছি বহু বছর ধরে। এবং ওই দিদিদের যে ক্ষমতাটা না, দিদিদের যে তারা যে কি না করতে পারে, মানে আর বাংলার মায়েরা বা দিদিরা যে কি না করতে পারে, সেটা না এবং প্রতি মুহূর্তে ইন্সপিরেশন, এক একটা স্টোরি ইন্সপিরেশন। আমরা সবসময় ইন্সপায়ার্ড হয়েছি থ্রু আউট, এবং একটা বড় টিম আছে যারা কাজ করে এখন। শুভদীপ পর্ব পরিচালনার সাথে যুক্ত আছে এই শোটার আর কি। আপনার কাছে আমার প্রশ্ন এটাই যে বিভিন্ন সিনেমার পাশাপাশি এই যে একটা জনপ্রিয় শো জিয়ের পর্দায় আমরা দেখতে পাই দিদি নাম্বার 1, সেই দিদি নাম্বার 1 এই শোটা শুরু করার আগে আপনার তো একটা ভাবনা চিন্তা ছিল, সেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন, এবং যখন আপনি শুরু করেছিলেন তখন কতটা সমর্থন পেয়েছিলেন, কতটা মানে আপনার অভিজ্ঞতা জানতে চাইছি, কেমন লেগেছিল আপনার? আমাকে বলা হয়েছিল যে একটা গেম শো নিয়ে ভাবতে, বাংলা দিদিদের নিয়ে। তো সেখান থেকে আমরা সবাই মিলে, আমি একা তো ডেফিনেটলি নয়, একটা টিম, আমাদের ক্রিয়েটিভ টিম, তারা সবাই মিলে মনে হয়েছে কী করা যায়, নতুন কি করা যায়। তার আগেও বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে এই ধরনের, কিন্তু একদম অন্যরকম বাংলা দিদিদের নিয়ে কি করা যায়। সেইখান থেকে আমরা যেটা ভাবি যে এমন একটা মঞ্চ হোক যেখানে বাংলার দিদিরা আসে। বাংলার দিদিরা এই কারণেই বলছি যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের শো, দিদিরা আসবে, তারা তাদের কথা বলবে, এবং তাদের যখন তারা তাদের মনের কথা বলবে এমন কাউকে, এমন এক দিদিকে, যেখানে কোনো রকম তারা তাদের ভাব প্রকাশে কার্পণ্যতা করবে না, বা ভাব প্রকাশে দুবার ভাববে না, কোনো দ্বিধা থাকবে না, তার মনের কথা খুলে বলতে পারবে, যা ইচ্ছে তারা করতে পারবে, এমন একটা মঞ্চ। এবং সেখানে যারা তারা ঠিকভাবে বলতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা ভালো করে দেখব, এবং তাদের কথাটা তুলে ধরবো। আমার এখানে একটা প্রশ্ন আছে। রচনা ব্যানার্জি নায়িকা, রচনা ব্যানার্জিকে শুধু একা বলবো না, পৃথিবীর সমস্ত নায়ক নায়িকা তারা বিশ্বাস করে মনে মনে, মুখে বলুক আর না বলুক, যে তারা তো নায়িকা, এখনো নায়িকা, নায়ক। সেখানে দিদি নাম্বার 1-এ দিদি চরিত্রে রচনা ব্যানার্জিকে রাজি করাবে কি করে? প্রথমত বলি, রচনা ব্যানার্জি নামটা আসে আমাদের যিনি জি বাংলার বিজনেসের এই মুহূর্তে, উনি বলেছিলেন যে রচনা ব্যানার্জি কেমন হয়, উনি যদি অ্যাঙ্কারিং করেন কেমন হয়। কারণ এই আইডিয়াটা ওনারই আসে যে রচনা একজন ভালো অপশান হতে পারে, কারণ তার আগে তিনি সিনেমা বাংলাতে প্রচুর ছবি করেছেন, বুম্বাদার সাথে বা উড়িষ্যাতে বা সাউথে হিন্দি ছবি করেছেন। তো কিন্তু ও রাজি হচ্ছিল না, একদম কিছুতেই রাজি হচ্ছিল না। কারণ এই যে একটা টেলিভিশনে কাজ করতে হতে একটা নির্দিষ্ট যে দিন দিতে হবে, শুটিংয়ে থাকতে হবে, তখন ওর সেই সময় ওর নিজের ফ্যামিলিতে ওর কিছুটা টাইম স্পেন্ড করার প্রয়োজন ছিল, ফলে ও কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে একটা দীর্ঘ সময় ধরে তাকে ওভার ফোন তাকে বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে, না দেখো তুমি এনজয় করবে, তোমার ভালো লাগবে, তুমি দেখো। আর তারপরে যখন ও রাজি হয়, ও যখন শোটা করতে আসে, তখন থেকেই দেখেছি না ওর মধ্যে একটা সাধারণ মানে নিজের বাড়ির একটা মেয়ে বা পাশের বাড়ির মেয়ে বা দিদি, এই
অনেকটা, বা যখন কারোর সাথে কথা বলে ও অনেক রেখে ঢেকে কথা বলে না, আর খুব সহজে আপন করে নিতে পারে। খুব সহজে আপন করে নেয়, মানুষকে ভালোবাসে, জড়িয়ে ধরে। এই নয় যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, মানুষকে জড়িয়ে ধরে। এবং ও যখন বলে এই নয় যে ও খুব সাজিয়ে গুছিয়ে বলে, যেরকম আমাদের মায়েরা বা দিদিরা কথা বলে সেরকমই বলে। তো কখনো হয়তো সেই জন্য মানে এটা ইজি হয়ে গেছে যে সেই জন্য যে সবাই ওকে না এই রচনা ব্যানার্জি বলে না, রচনা ব্যানার্জিও দিদি নাম্বার 1 হয়ে গেছে। মানে এসেও তার মানে ওর থেকে বয়সে যারা বড় তারাও এসে সেই দিদিরা, তার মানে আমরা যদি কোনো বয়স্কদের নিয়ে কোনো প্রোগ্রাম করি তারা এসেও তাকে দিদি বলছে। ছোট্ট একটি বাচ্চা মেয়ে, সে সদ্য হয়তো স্কুলে যাচ্ছে, ক্লাস 1-2 বলে, তার সেও কাছেও তাকে দিদি দিদি বলছে, সে আন্টি বলছে না। তো এই ইউনিভার্সাল দিদি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দিদি নাম্বার বলে ওকে সম্বোধন করেছে। যখন উনি দিদি নাম্বার এলেন, দিদি নাম্বার বলেই সম্বোধন করছিলেন। তো ওই রচনা দিদি নাম্বার হয়ে ওঠার কিন্তু এটা একটা জার্নি আছে। এটা একটা বিরাট মানে বাংলা টেলিভিশনের ইতিহাসে যখন লেখা হবে তখন দিদি নাম্বার 1 একটা চ্যাপ্টার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা আমার প্রশ্ন হচ্ছে রাজনীতির দিনেই যেদিন দিদি নাম্বার 1-এ এলেন, এবং দিদি বলেই তো রচনা ব্যানার্জিকে রেখেছি, তখনও কি বোঝা যাচ্ছিল 2024-এ সবচেয়ে বড় সর্বনাশ হবে অভিজিৎ সেনের? আমার কোনো সর্বনাশ হয়নি, তার কারণ হচ্ছে বরঞ্চ ভালোই হয়েছে। কারণ ভালো এটাই লাগে যে একটা প্রোগ্রাম থেকে যিনি সঞ্চালনা করছেন সেই প্রোগ্রামে পরিপূরক হয়ে উঠেছেন, এবং তার নামটা দিদি নাম্বার 1, এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ বাংলার সকলে চেনেন তাকে, জানেন তাকে, ভালোবাসেন তাকে, এবং কোনো একটি রাজনৈতিক দল তাকে চান তাদের প্রার্থী করতে। আমার শুধু রচনা, যেদিনকে উনি এসেছিলেন এবং রচনা বলেছে সেদিনকে আমার মনে আছে সেই মুহূর্তে, যে যখন আমরা খবরটা পেলাম, উনি বলেছেন যে টেলিভিশনে শোর ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, এটা আমি কথা বলে নিয়েছি, যাতে আমি ওই শুটিংটা করতে পারি এবং যাতে আমাদের টেলিকাস্টে কোনো অসুবিধা না হয়। এবং সেটা ওর দায়িত্ব। আর রচনা একদম নিজের ঘরের, ওর মধ্যে কোনো পরিবর্তন নেই। মানে এতটাই ভালো মানুষ, এতটাই ইজি, যে রচনা আছে মানে নিশ্চিন্ত। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. অবশ্যই রচনা ব্যানার্জির একটা গুণ আছে যে উনি কথা দিলে কিন্তু কথা রাখেন। মানে আমি যে নিজেও দেখেছি নির্বাচনের যখন খুব ব্যস্ত তার মধ্যেও কথা দিয়েছিলেন এবং কথা রেখেছিলেন, মানে নিজের ক্ষতি করে হলেও কিন্তু যা কথা দিয়েছিলেন সেটা রাখেন। কোথাও কি মনে হচ্ছে, মানে আমি এই প্রশ্নটা এই কারণে করছি, দিদি নাম্বার 1 এত মানে এখন তো মানে 15 বছর অতিক্রান্ত প্রায়, কোথাও টেলিভিশনে আরো অনেক কিছু করা যেত বা করতে পারতো অভিজিৎ সেন, কিন্তু করা হলো না। না, টেলিভিশনে তো আমি গানের শো করি, সারেগামাপা, যেখানে মানে ডেফিনেটলি আমি করি বলছি, কিন্তু আমরা করি বলাটা উচিত, কারণ এটা একটা টিমের কাজ। একেবারে মানে আমি এই কথাটা বলছি, দিদি নাম্বার 1, সারেগামা, অপুর সংসার। অপুর সংসার আমি ডিরেক্ট করিনি, পরিচালনা করিনি, কিন্তু অন্যান্য অনেক প্রোগ্রামের সাথে আমরা যুক্ত ছিলাম। আমরা এক্সপেরিমেন্ট করি, নতুন নতুন অনেক প্রোগ্রাম করি। এই নয় যে শুধু দিদি নাম্বার করা হচ্ছে তা নয়, কিন্তু মানুষ যেটাকে ভালোবাসে, আমরা দিদি নাম্বার 1-এর জায়গায় যদি অন্য কিছু আনি বা দিদি নাম্বার 1-এর আমরা যদি ফরম্যাট চেঞ্জ করি, আমরা দেখেছি যে মানুষ চায় ওই গল্পগুলোই শুনতে, কারণ ওই গল্পগুলো থেকে তারা ইন্সপিরেশন পায়। যে একজন দিদি তার অসুবিধার মধ্যে, সেটা আমফান হোক বা কোভিড পিরিয়ডের কথাই বলছি, সে সময় হোক, যে সেখান থেকে তার হাজব্যান্ডের চাকরি চলে গেল, দিদি কি করে যে কোনোদিন মানে ব্যাংকে যায়নি, সে কি করে বিজনেস ওমেন হয়ে উঠলো, যে জীবনে কোনোদিন ব্যাংকে যায়নি, তার প্রয়োজনীয়তাই হয়নি, সে হয়তো ছেলে বা মেয়েকে স্কুলে দিতে গেছে ম্যাক্সিমাম, বা রেশন দোকানে রেশন নিতে গেছে, তার বাইরে তার কোনো ছিল না, সেখান থেকে সে কি করে সেভিয়ার হয়ে উঠলো। বা এমন দিদি যার হাজব্যান্ড সুন্দরবনে মধু সংগ্রহ করতো, সে মধু সংগ্রহ করতে বাঘের অ্যাটাকে দিদি জাস্ট সেই হাজব্যান্ডকে বাঁচানোর জন্য বাঘের সাথে কি করে লড়াই করলো। আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা এমন বয়স্ক একজন মহিলা আছেন যার হয়তো ছেলে মেয়ে চলে গেছে, ছেলে মারা গেছে, তার কোনো দুর্যোগে স্ত্রীও মারা গেছে, কিন্তু তার নাতিটা রয়ে গেছে, তাকে কি করে চালাবে সেই বয়স্ক ঠাকুমা।
তার জন্য সে এই বয়সে এসে তার মনের সেই দিদির জোর এতটাই, সে কি করছে যাতে তার নাতি বা নাতনিকে শিক্ষা দিতে পারে ঠিক করে, যাতে তার পড়াশোনার অসুবিধা না হয়, আগামী দিনে সে যাতে ঠিকভাবে জীবনযাপন করতে পারে। তো এইখানে না মানে এই প্রতিদিন যে নতুন নতুন গল্পটাই না এক একটা নতুন নতুন ভাবে আমাদের আসে। তার মানে এক কথায় দিদি নাম্বার ওয়ান তাহলে গোটা বাংলার একটা দর্পণ হয়ে উঠেছে 15 বছর ধরে। একদমই তাই। এবং এত সমস্ত মানুষের ছোট ছোট কাহিনী, যে কাহিনীগুলো আসলে খুব বড় কাহিনী, মানে এগুলো নিয়েই তো ম্যাক্সিম গোর্কিরা গল্প লিখেছেন রুশ দেশে, একদম এগুলো নিয়েই তো ফরাসি দেশে মোপাসা গল্প লিখেছেন, বা ও হেনরি গল্প লিখেছেন, চেকভ গল্প লিখেছেন। সেই ছোট গল্পগুলো আসলে বাঙালি শুনতে চায়, এবং বাঙালি তার থেকে নিজের ভেতরে একটা অদ্ভুত অনুপ্রেরণা আর দোতনা অনুভব করে। একদম ঠিক, ছোট গল্প, একদম ঠিক। আমার আমার অসাধারণ লাগছে, এটা নিয়ে নিশ্চয়ই একসময় গবেষণা হবে, যে বাংলা ভাষায় একটা জনপ্রিয় টেলিভিশন শো, যে শোটাকে অনেকেই ভাবছে খুব আটপৌড়ে, অনেকেই ভাবছে শুধুমাত্র কোট আনকোট মেয়েলি, আসলে সেটা বাংলার ছোট গল্প, বাংলার মানুষের আসল ছবি। ঠিক। এটা এটা একটা চিত্তাকর্ষক ব্যাপার। এই যে দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, এবং তারপর আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবো না, কন্যাশ্রী প্রকল্প, মহিলাদের একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এবং বাংলার যারা মহিলারা রয়েছেন তাদের এই দিদি নাম্বার ওয়ান, অর্থাৎ 2010 থেকে শুরু হওয়া এবং এখনো পর্যন্ত বাংলার মহিলাদের নিয়ে এই যে চিন্তা ভাবনার করা, এটা আমি জানি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বাংলার মহিলাদের তুলে ধরার জন্যও আরো বেশি রাজনীতির অঙ্গনে রাজনীতিবিদরা চিন্তা হলো নাকি, এটাও হয়তো ভবিষ্যতে গবেষণা হবে। হতেই পারে গবেষণা। এটা একটা অসাধারণ কাজ। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে এই যে রচনা ব্যানার্জি, আমরা তাকে দীর্ঘদিন দেখেছি, আমি কিন্তু কাউকে আঘাত দিচ্ছি না, কারণ প্রত্যেকে আমাদের খুব কাছের মানুষ। ঠিক। রচনা ব্যানার্জি ছাড়া অন্য কাউকে কি ভাবা যায় না? মানে ভাবা হয়ে কি অসুবিধা হলো? না, আমরা আমাদের প্রথম দিকে আমাদের ফরম্যাট যেটা ছিল সেটা হচ্ছে যে 6 মাস পরে পরে আমরা আমাদের সঞ্চালক যিনি মানে সঞ্চালিকাকে পরিবর্তন করব, সেটা রচনার সাথে ডিসকাস হয়েছিল। তারপরে আমরা জুন মালিয়া করেছিলেন একটা সিজন এবং খুব ভালোভাবে করেছিলেন। তারপরে আবার রচনা ব্যানার্জি আসেন, আবার 6 মাস পরে দেবশ্রী রয় আসেন। কিন্তু সাধারণ মানুষ রচনাকেই দিদি নাম্বার হিসেবে চাইছে, রচনা ব্যানার্জিকেই দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে চাইছেন, যে আমরা রচনা, কারণ ওটা তো মানে ওটার মধ্যে আমাদের কোনো কিছু করার নেই, ওটাতে কে আপন করে নিতে পারে কত সহজে, সেটা সেই মানুষের তার ব্যক্তির গুণ। মানে জুন খুব ভালো করেছিল তুলনামূলকভাবে যদি আমি বলি, রচনা ব্যানার্জির কিন্তু দিদি নাম্বার হয়ে উঠেছে রচনা ব্যানার্জি, এবং তার পরিবর্তন তো ডেফিনেটলি সবসময় হয়, যে সব কিছুরই পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন হওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ সে এতটাই সবাই তাকে ভালোবাসে, এবং দিদির নাম্বার বলতেন লোকে রচনা ব্যানার্জিকেই বলে। ঠিক। আমি এই জন্য বলছি না যে আমার ভালো লাগে শুনতে, বা আমাদের সকলের ভালো লাগে শুনতে, অনেকেরই যারা আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছি, যখন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রচনাকে দিদি নাম্বার বলে ডাকে, এটা খুব ভালো লাগে শুনতে, যে দিদি নাম্বার কিন্তু একটা ব্র্যান্ড হয়েছে, এবং রচনা ব্যানার্জিও বলছে এবং দিদি নাম্বারও বলছে, শুনতে খুব ভালো লাগে যে হ্যাঁ, তার মানে একটা জায়গায় তো সেটা পৌঁছেছে। এবং তিনি নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন যেই মঞ্চে আসবেন, দিদিদের সাথে তিনি থাকবেন, কিছু সময় কাটাবেন, এবং তিনি ছিলেন, এবং ভালোভাবে আমরা দারুণ পর্ব যখন শোনা হলো যে দিদি নাম্বার ওয়ানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি, মানে বাংলার দিদি আসবেন দিদি নাম্বার ওয়ানে, রোমাঞ্চিত হয়েছিলেন বেশি না উৎকণ্ঠিত হয়েছিলেন? দারুণ রোমাঞ্চ হয়েছিল, কারণ এটা তো সবারই একটা স্বপ্ন থাকে না, বাংলার দিদি আসবে দিদি নাম্বারের মঞ্চে। খুবই ভালো লাগার জায়গা ছিল, এবং উনি দারুণভাবে পার্টিসিপেটও করেছিলেন, উনি খেলেছিলেন, গান গেয়েছিলেন, সবাইকে ইন্সপায়ার করেছিলেন, মোটিভেট করেছিলেন, দারুণ লেগেছিল, মানে এটা ভোলার নয়, এটা আমার
এটা আমাদের সবার জন্য একটা পাওনা ছিল। এবার গানের অনুষ্ঠানে চলে আসি, এটাও তো একটা খুব সফল অনুষ্ঠান। গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কোথাও কি তাহলে বাঙালি থাকতে ভালোবাসে গান, এই যে দিদি নাম্বার ওয়ানের গল্প, মানে বেঙ্গলি স্টাডিজ যদি কোনোদিনও হয়, টেলিভিশন সিরিয়ালটা তো একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ থাকবে, কারণ খুব জনপ্রিয়। ঠিক। কোথাও কি মনে হলো যে বাঙালি তাহলে আসলে কি চায়? গান, খুব ভালো মিউজিক, এমন কিছু গল্প যেগুলো হৃদয় স্পর্শ করে যাবে, এটাই কি বাংলা চায়? একদমই ভালো গল্প, ভালো গান, ভালো গান, ভালো গল্প। এবং আমার মনে হয় বাঙালিরা না খুব ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসে, ফ্যামিলি নিয়ে সেলিব্রেট করতে ভালোবাসে, এবং সেই জন্য দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। সেটাও একটা তো আসলে একটা পরিবার। একদমই তাই। মানে মা তো আসছেন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে, এবং পুরো পরিবার নিয়ে আসছেন। তো এই পরিবার, আমাদের লক্ষ্যই হচ্ছে যে এমন কিছু করব যেটা পরিবারের সবাই মিলে দেখে, পরিবারের সবাই মিলে এনজয় করে, সেটা টেলিভিশন হোক কি সিনেমা হোক। যখন সিনেমা বানানোরও সুযোগ পেয়েছি, তখন এটাই মনে হতো যে এমন সিনেমা বানাবো যেটা সবাই বুঝতে পারে, যেটা সবাই একসাথে সবাই মিলে বসে দেখতে পারে, একসাথে সবাই মিলে বসে উপভোগ করতে পারে। বাবাও যেমন দেখবে, দাদুও যেমন দেখবে, নাতি নাতনিও দেখবে, সবাই দেখবে, সবাই দেখবে। সিনেমা ফর এভরিওয়ান, আমার নিজের জন্য না বা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। টেলিভিশন প্রোগ্রাম তাই ইটস ফর দ্য ফ্যামিলি, সবার জন্য, বিনোদন সবার জন্য। প্রজাপতি, টনিক এবং প্রধান, প্রত্যেকটা কি তাহলে এই পয়েন্ট অফ ভিউ থেকেই তৈরি যে একদম। গোটা পরিবার যাতে দেখে? একদম। আমি নিজে ফ্যামিলি পার্সন, অ্যাবসলিউটলি ফ্যামিলি পার্সন। আমার কাজ, কাজের জায়গা এবং আমার পরিবার, এর বাইরে আমার আর কেউ নেই। আমি যা করি আমার মনে হয় যে আমি কেন করছি, আমি করছি আমার ফ্যামিলির জন্য, আমার কাজ করছি আমার ফ্যামিলির জন্য, যাতে তাদের মনে হয় যে এই কাজটা সবাই মিলে বসে দেখা যায়, এই কাজটা আমরা সবাই মিলে বসে উপভোগ করতে পারি। এবং আমি এমন কাজ করব যাতে তারা, মা বাবা অ্যাটলিস্ট আমাকে নিয়ে তাদের একটা গর্ব হয় যে আমার ছেলে, বা তাদের যে সংখ্যা ছিল যে ডক্টর হয়নি কিন্তু ডিরেক্টর হয়েছে, তাতে তাদের সম্মান যে মানে কমেনি, তাদের যে জায়গা তারা পেয়েছে, সম্মান পেয়েছে, সেই জায়গাটা আমার সবসময় মনে হয় যে আমি যাতে আমার কাজ দিয়ে আমি মা বাবাকে সম্মানিত করতে পারি। আমার আপনার মা, আপনার স্ত্রী দিদি নাম্বার ওয়ান দেখেন নিয়মিত? বাবা রেগুলার দেখে, মা দেখে, স্ত্রী যেহেতু ছেলে মেয়ে পড়াশোনা এগুলো মধ্যে থাকে, একটা সময় রেগুলার দেখতো। এখন ওই ছেলে মেয়ে পড়াশুনোর জন্য, তাদের টিউশন এই সমস্তের জন্য অনেকটাই ব্যস্ত থাকে, ফলে দেখে না। কিন্তু আমার বাড়িতে টেলিভিশনে দিদি নাম্বার রেগুলার চলে। এই কারণে চলে না আমি করি বলে, এই জন্য চলে, বা আমি যুক্ত আছি বলে, এই কারণেই চলে যে তারা গল্প শুনে তাদের খুব ভালো লাগে, সেই জন্য। আর বাবা রেগুলার দেখে। আমি জানি বাবার ওই অ্যাকচুয়ালি ছেলে আছে যুক্ত বলেই বাবা দেখে। বাবা ছেলের একটা অদ্ভুত সম্পর্ক থাকে। হুম। কোথাও কি টনিকে ব্যক্তিগত মানে আত্মজৈবনিক কিছু ঘটনা উঠে এসছে? হ্যাঁ, একদমই তাই। কারণ আমি আমার বাবার ভীষণ মানে ক্লোজ, কিন্তু এই নয় যে আমি বাবার বসে আছে, বাবার সাথে কথা বলছি, বাবা তুমি কি করছো? মায়ের সাথে যতটা ইজি ফ্রেন্ডলি মিশি বা মিশতাম, বাবার সাথে আমি কখনোই ফ্রেন্ডলি। এটা বোধহয় বাঙালি বাবারা সবাই, আমার বাবা আজকে বেঁচে নেই, কিন্তু বাবাকে নিশ্চয়ই আমিও খুব ভালোবাসি, বাবাও আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু কোনোদিনও বাবা মুখ ফুটে বলেননি যে ভালোবাসাটা কোনোদিনও বোঝাননি। এটা বোধহয় বাঙালি পরিবারে বাবা ছেলের মধ্যে বোধহয় সেই কথাবার্তাটা থাকে না, কিন্তু অনুপস্থিতিতে তো আরো প্রবলভাবে বাবা ভেসে ওঠে, কিন্তু উপস্থিতিতেও বাবারা বোধহয় খুব একটা বলেন না। এবং আমি জানি না কেন একটা অদ্ভুত একটা পাঁচিল বা প্রাচীর আছে বাবা এবং ছেলের মধ্যে, সম্পর্কের মধ্যে। একে অপরকে খুব ভালোবাসে কিন্তু বলে না। আমি যেমন রিয়েলাইজ করলাম যে না, আমাকে প্রাচীরটা ভাঙতে হবে। তো আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যখন মন খারাপ থাকে বা মন ভালো থাকে, আমি বাবাকে না জড়িয়ে ধরি। আমি জানি না কেন জড়িয়ে ধরছি, আমি জড়িয়ে ধরে খানিকক্ষণ, কয়েক সেকেন্ড জড়িয়ে ধরি, আর আমি একটু ফিল করার চেষ্টা করি বাবাকে। আর আমার যাই করি না কেন, আমার মনে হয় যে আমি যাই করছি আমি আমার
মা বাবার জন্য করছি। তাই জন্য আমার যে গল্পগুলো আমরা যেগুলো করি তার মধ্যে কোথাও এই পরিবার, মা বাবা, তাদের ছোঁয়া, তাদের স্নেহ ভালোবাসাটা রাখার চেষ্টা করি আমরা। টনিকের গল্প কি এইভাবেই জন্ম? টনিকের গল্প এভাবেই জন্ম, কারণ যখন কলকাতাতে কোথাও কাজ পাচ্ছিলাম না, পড়াচ্ছি, মানে টেলিভিশনে কাজ করছি এবং সাথে সাথে আমি সিনেমা, পরের ধাপ সিনেমা বানানোর জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং গল্প লিখছি। এবার সারাদিন হয়তো সারেগামাপা শুটিং হলো, তারপরে রাত্রে জেগে গল্প লিখছি, এবং তারপরে সেই গল্প নিয়ে বিভিন্ন প্রযোজকদের কাছে যাচ্ছি যারা ছবি বানান, কিন্তু সব জায়গা থেকেই রিজেকশন আসছে, সব জায়গা থেকে যে না 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 না। তো এরকমই একটা গল্প নিয়ে আমি তখন অতনু রায়চৌধুরীর সাথে দেখা হয়। তো উনি কিন্তু আমার প্রথমেই মনে হয়েছিল যে, কারণ ওনার একটা দীর্ঘ দিনের মানে এত সিনেমা উনি তার আগে করেছেন, তার অনেক ছবি আমি দেখেছি। তো ওনার সাথে দেখা হয় এবং উনি জিজ্ঞেস করেন, তুমি টেলিভিশনে সারেগামাপা করছো? আমার মনে হচ্ছে প্রাক্তনের শুটিং হচ্ছিল তখন। আমি NT1 স্টুডিওতে গিয়েছিলাম শিবপ্রসাদ এবং নন্দিতা দি এবং অতনু রায়চৌধুরীকে ইনভাইট করবার জন্য সারেগামাপা গ্র্যান্ড ফিনালে, যেরকম আমরা করে থাকি। তখন উনি জিজ্ঞেস করলেন, তুমি টেলিভিশনে সারেগামাপা দেখি ভালো লাগে, তুমি আর কি করতে চাও? তখন আমি বলি, আমি সিনেমাও করতে চাই। তখন ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করো। তারপরে টেলিভিশনে কাজের চাপে আর যোগাযোগ করা হয়নি। তো একদিন একটা অনুষ্ঠানে ওনার সাথে আমার দেখা হয়। তো উনি তো মানে অনেকটা লম্বা মানুষ। তো আমার পাশে, আমি ডিনার নিচ্ছিলাম, উনি পাশে দাঁড়িয়ে ডিনার নিচ্ছিলেন। দেখায় উনি বলেন, তোমার আর সিনেমা হবে না। এবার আমি তাকালাম, দেখলাম অতনুদা এরকমই তীর্যক মন্তব্য করেন। উনি আমাদের টাফ টকেও এসেছিলেন, বলছিলেন উনি বলেন, তোমার আর সিনেমা হবে না। আমি বললাম যে কেন? বলে, তুমি টেলিভিশনেই কাজ, মানে টেলিভিশন প্রোগ্রাম করবে, তুমি এটাতেই খুশি। তো আমি বললাম, না, আমি আসছি আপনার কাছে। তো আমরা যে গল্প লেখার যে বিভিন্ন লেখাটা করতাম, সেই গল্প নিয়ে আমি অতনু রায়চৌধুরীর অফিসে সেই সপ্তাহে যাই, এক বাক্স মিষ্টি নিয়ে যাই। তো নিয়ে যাই। তো উনি বলেন, তো সেদিন আমি গল্প শুনেন, উনি বলেন, গল্প আমি শুনবো না, একটা ঘর আছে, যেই ঘরের মধ্যে ওনার বাড়ির অ্যাড্রেস হচ্ছে 74 হিন্দুস্তান পার্ক, যেখানে 74.5 সিনেমাটা হয়েছিল, সেইখানে ওনার বাড়ি আর কি। তো সেইখানে ওনার ওই ঘর আছে, যেই ঘরের মধ্যে প্রচুর যত ভালো ভালো বাংলা ছবি উনি করেছেন, তার সেই আতুর ঘর উনি বলেন। তো আমি একদিন, তুমি নেক্সট সপ্তাহে এসে গল্প শুনবো তোমার, কিন্তু নেক্সট দিন আর মিষ্টি আনবে না। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি মিষ্টি আর নিয়ে যাইনি। তো গল্প যখন উনি শুনলেন, দুপাতা শোনার পরে বলেন, তুমি থামো, কারণ আমি যে ধরনের গল্প বলি বা যে ধরনের গল্প আমি করি সেটা হচ্ছে পুরো ফ্যামিলি। আমার গল্পটা ফ্যামিলিরই ছিল, কিন্তু কোথাও একটু রিয়েলিস্টিক থেকে একটু বেশি সিনেম্যাটিক ছিল। তো সেইটা উনি আমাকে গাইড করলেন। উনি আমাকে বললেন যে, তুমি বেলা শেষে দেখেছো? আমি বললাম, হ্যাঁ দেখেছি। তো উনি উঠলেন, আবার ওনার একটা শোকেস থেকে একটা বেলা শেষে DVD বার করেন, দিয়ে বললেন, এটা আবার দেখো। আমি তো দেখেছি বেলা শেষে, আবার কি দেখবো? তাও আমি বাড়িতে এসে বেলা শেষে দেখলাম। আমি বুঝতে পারছিলাম যে উনি চাইছেন কি, কারণ গল্পটা ওনার পছন্দ হয়নি। উনি বলেন যে, না, আমি এই গল্প করবো না, তুমি আমাকে এমন কিছু দাও, এমন কিছু আইডিয়া বা গল্প বলো যেটা মানে ছবি করা যায়। তো বাড়িতে বসে আছি এরকম, আমার মনে আছে সেটা সম্ভবত শীতকালই ছিল। তো বাবাকে আমি হঠাৎ করে একদিন বললাম যে, বাবা প্রতিদিন সকালে উঠে বাজারে যাবে, নিয়ম করে বাজারে যাবে, সে যতই বর্ষা হোক, শীতকাল হোক, গরমকাল হোক, নিয়ম করে বাজারে যাবে। তো আমি বাবাকে বললাম, বাবা তুমি বেরিও না ঠান্ডার মধ্যে। আর বাবা, না, যাবোই। আমি বললাম, তুমি যদি বেরো বাবা, তাহলে মাফলার চাদর ভালো করে নিয়ে, মাফলার দিয়ে টুপি পরে, মাংকি ক্যাপ পরে বেরো। তো বাবা আমাকে বলে যে, তুই যখন ছোট ছিলিস আমি তোকে এত শাসন করিনি, খেলতে যেতিস, পড়াশোনাতে যাই, এত শাসন করিনি। তুই আমাকে বন্দি করে রেখেছিস, এমন করছিস, এত শাসন করছিস, মনে হচ্ছে তুই বন্দি করে রেখেছিস। আমার তখন মনে হলো, আমি কি সত্যি বাবাকে বন্দি করে রেখেছি? আমি বাবার ভালোর জন্য তো চাই যে বাবার যাতে কোনো মানে শরীর খারাপ না করে। সেইটা থেকে আমার মাথায় একটা আইডিয়া হলো যে, ছেলে তার নিজের বিবাহবার্ষিকী পালন করেছে স্ত্রীকে নিয়ে বিদেশে, বাবা বয়স হয়েছে বলে যেতে পারবে না, এই ভেবে যে বাবা হয়তো পারবে না, মা পারবে না, তাদের 50 বছরের বিবাহবার্ষিকীটা আমি পালন করব, ছেলে দায়িত্ব নিয়েছে পালন করার, কিন্তু বাবা পারবে না, তাই বাড়ির ছাদে। এইখানে বাবার একটা অভিমান হয়
যে তোকে আমি মানুষ করলাম, সব করলাম, তুই নিজের বিবাহবার্ষিকী করলি গিয়ে বিদেশে, আর আমার বেলায় বাড়ির ছাদ। বাবার এই অভিমান থেকে বাবা ঠিক করে আমি ছেলেকে বলবো না, আমি পৃথিবীর সব থেকে উঁচু জায়গায় গিয়ে আমার বিবাহবার্ষিকী সেলিব্রেট করব। সেখান থেকেই টনিকের আইডিয়া জন্মায়। এই আইডিয়া গল্পের টা নিয়ে তারপরে আমি অতনুদার সাথে দেখা করি। অতনুদা বলে যে এটাই করব, এবং তারপরে আমি এবং শুভদীপ এই গল্পটা ডেভেলপ করি, এবং অতনুদা প্রতিভূতি আমাদের গাইড করেন যে এইভাবে, এবং আমরা তিনজনে মিলে বসে গল্প ডেভেলপ করি। তারপরে দেবকে সেটা শোনানো হয়। দেবের প্রথমেই আইডিয়া ভালো লাগে, দারুণ লাগে। দেব বলে এই ছবিটা ইমিডিয়েটলি করব। টনিকের জন্ম হয়। তারপর থেকে তো খালি দেবই, মানে সেটা প্রধান হতে পারে, প্রজাপতি হতে পারে। দেব ছাড়া কেন অভিজিৎ সেন ভাবতে পারছে না, নাকি অভিজিৎ সেন বাঙালিকে বোঝে বলে দেব ছাড়া আর কাউকে নিতে চাইছে না? আমার কাছে যেটা মেন হচ্ছে যে আমরা একটা টিম হিসাবে কাজ করি। টিমটা কীরকম, যে অতনু রায়চৌধুরী, দেব, আমি, শুভদীপ, এই যে আমাদের চারজনের একটা কম্বিনেশন আছে। একসাথে বসে আমরা গল্প করি, কি কি গল্প মানুষ দেখতে চায়, কি গল্প ভালো করা যায়, কি ধরনের গল্প আমাদের করা উচিত। তো সেইখানে তো ওই একটা ফ্যামিলি হয়ে গেছে আমাদের। তো ফ্যামিলিতে যেমন হয় না, ফ্যামিলি মেম্বারকে বাদ দিয়ে কিছু করা যায় না বা করার মন লাগে না, ঠিক সেরকমই এটা তো একটা মেজর জায়গা যে দেবকে ছাড়া কেন ভাবি না, অনেকেই বলেছে, কিন্তু ভাবার কোনো জায়গাই নেই। কারণ অতনুদা, দেব, আমি এবং সৌদীপ চারজন আমরা গল্প একসাথে ঠিক করি, ডেভেলপ করি, এবং একটা ছবি যখন আমাদের রিলিজ হয় সেদিন রাত্রিবেলা আমরা পরের ছবির অ্যানাউন্সমেন্ট করে দিই, এবং সেটা দেবই করে। তারপরে যখন টনিক রিলিজ হলো, কলকাতার বড় বড় পুজোগুলো পুজোর শেষের দিনে নতুন পুজো ঘোষণার মতো। হ্যাঁ, মানে যেদিন টনিক রিলিজ হলো 23শে টনিক রিলিজ হলো ক্রিসমাসের সময়, ঠিক সেই সম্ভবত সেই দিন রাত্রিবেলায় বা 1 জানুয়ারি বলো আগামী শীতে আমরা আসছি। প্রজাপতির জন্ম হলো, প্রজাপতি রিলিজ হলো 23শে ডিসেম্বর। 1 তারিখে দেব ঘোষণা করলো, অতনুদা ঘোষণা করলেন যে আগামী ডিসেম্বরে আমরা আসছি, আগামী ক্রিসমাসে। প্রধানের জন্ম হলো। এবার প্রধানের পরে আমরা 1 বছর ব্রেক নিয়েছিলাম যে আমরা গল্পটা ঠিক করার, আর মানে নতুন কি গল্প আনা যায় সেইখান থেকে। তারপর ইনফ্যাক্ট গল্পটা আমাদের মানে গত বছর ক্রিসমাসেই আসতো প্রজাপতি 2, কিন্তু মানে বড়দিন আসতো না, তার কারণ মিঠুনদার হাত ভেঙে গিয়েছিল, ফলে আমরা শ্যুট করতে পারিনি। তো ফলে আমরা এই ক্রিসমাসে আবার আসছি। কিন্তু ওটা একটা ফ্যামিলি তো। আর দেব অসাধারণ মানুষ। প্রতিটা ছবিতে দেব যে কিভাবে অভিনয় করেছে, পাল্লা দিয়ে অভিনয় করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মিঠুনদার সাথে প্রতি মুহূর্তে, এবং প্রজাপতি 2-তে, এবং ওর যে ভালো কিছু করার যে ইচ্ছে, এবং একটা টিম ম্যান, হি ইজ অ্যাবসলিউটলি একটা টিম ম্যান। এবং আমি যে নতুন, কোনোদিন আমাকে বুঝতে দেয়নি, কোনোদিন বুঝতে দেয়নি যে, কারণ তার আগে তো তার প্রচুর সিনেমা করেছে, প্রচুর তার হিট আছে, মানে কমার্শিয়াল ছবি হোক, বা তারপরে সে বুনোহাস করেছে, বিভিন্ন রকম ছবি করেছে, বা যে ছবি এখন আলোড়ন তৈরি করেছে ধূমকেতু, তো এইসব ছবি তো আগে করে নিয়েছে অলরেডি। তো তার কিন্তু একজন নতুন মানে বড় বড় ডিরেক্টরদের সাথে সে ছবি করেছে, কিন্তু আমার মতন একজন নতুন ডিরেক্টরকে ও যেভাবে মানে আমি যদি বলি যে একটা শট আরেকটা নিতে পারি, ও কখনো আজ পর্যন্ত না বলেনি, কখনো না বলেনি। মানে ভালো কাজের একটা খিদে আছে, সবসময় আছে, এবং সবসময় চেষ্টা করে যে কি করলে ছবির ভালো হবে, নিজের ভালোর থেকেও ছবির ভালোটা ইয়ে করে, কি করলে ছবির ভালো হবে সেটা। ফলে ওখানে এই আমাদের চারজনের একটা বন্ডিং আছে। আমার মনে হয় যে এই বন্ডিংটা একেবারে ফ্যামিলি, একদম ফ্যামিলি, একেবারেই ফ্যামিলি। মানে আমরা যখন গল্প করি, আমরা যখন কথা বলি, ছবি, আমরা যখন একসাথে থাকি, আমরা কিন্তু ছবি নিয়ে গল্প করছি, সবসময় ছবি নিয়ে। ফলে কখনো, এটা আমাকে অনেকেই বলেছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যখন আমি মানে প্রথম ছবি করছি টনিক, যখন প্রেস মিট হচ্ছে, বিভিন্ন সময় পোস্টার রিলিজ হচ্ছে, টিজার লঞ্চ হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞেস করছে যে হিরোইনকে, আমার বাড়িতেও জিজ্ঞেস করছে হিরোইনকে, আমার রিলেটিভসরা জিজ্ঞেস করছে, বন্ধুরা জিজ্ঞেস করছে হিরোইনকে, হিরো তো দেব, হিরোইনকে। আমি বলে বোঝাতে পারছি না যে এই ছবিতে হিরোইন নেই, মানে হিরোইন ছাড়া সিনেমা হতে পারে এটা কেউ বিশ্বাস করতেই চাইছিল না। বাহ।
আমি এবার একটা প্রশ্ন করব, এটা অস্বস্তির জন্য না, কিন্তু এই ফ্যামিলি শব্দটা বারবার শুনতে শুনতে আসলে আমরা তো ছোট থেকে বড় হয়েছি বিভিন্ন ধরনের ছবি দেখে। আমরা তো ইতালিয়ান সে বিখ্যাত ছবিগুলো দেখেছি যেখানে গডফাদারে ফ্যামিলি রাজ করছে। তাহলে আমি কি কোথাও ধরে নেব বাংলাতে এখন এই ধারার ছবি, আমার কথাতে অনেকে কষ্ট পাবেন কিন্তু এটা তো ঠিক কথা, যে বাংলা ছবির ক্ষেত্রে মেইন স্ট্রিম ছবির ক্ষেত্রে একটা ছবির ধারা ছিল, তাকে আমি কোনোভাবে যাত্রার ফর্মকে অস্বীকার করছি না, খুব সম্মানের সঙ্গে বলছি, যারা যাত্রা দেখতেন তারা সেই ছবিটা দেখলেও খুশি হতেন, এটা একটা অঙ্গ। আবার একদল ছবি করতেন এমন, সেটা রুশ দেশের হোক ফরাসি দেশের হোক বা কোথাও থেকে নিয়ে এসে অনুপ্রাণিত হয়ে এমন ছবি করে ফেলতেন, সেই ছবিটা খুব আতেল ছাড়া নন্দনে আতলামি ছাড়া অনেকে আর দেখতে চাইতো না। বলা হয় বরানগর থেকে বারাসাত পর্যন্ত চলে, তারপর সেই ছবি চলে না। কিন্তু দুটো ফ্যামিলি, একদিকে একসময় শিবপ্রসাদ, নন্দিতাদি, অতনুদা, এবার সেই অতনুদা এবং অবশ্যই অভিজিৎ সেন এবং তার সঙ্গে সঙ্গে শুভদীপ দেব, একটা দুটো ফ্যামিলি এই মার্কেটটা নিয়ে লড়াই করছে। লড়াই নয়, আমার মনে হয় যে গল্প, নতুন কি কি গল্প হতে পারে, মানুষ কি ভালোবাসে সেটা ভেবেই ছবি বানাই। একটা কি বলশেভিক লড়াই রয়েছে, মানে একটা প্রতিযোগিতা রয়েছে? আমি আমার 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 তো এই ছবিগুলো দেখি, আমি যখন হামি দেখেছি, আমি যখন প্রাক্তন দেখেছি, বেলা শেষে দেখেছি, আমি মুগ্ধ হয়ে দেখেছি। আমি যখন অলীক সুখ দেখেছি বা আমি যখন রামধনু দেখেছি, আমি মুগ্ধ হয়ে দেখেছি। এবং আমার কাছে এরা টিচার, আমি একদম অনেস্টলি বলছি, এরা আমার কাছে টিচার। কারণ মানুষ যদি, আমি যদি সিনেমা হলে যাই, আমি যদি মুগ্ধ হয়ে দেখি, আমি যদি সংলাপের সাথে হাসি বা কাঁদি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন একজন ডিরেক্টরের কি হতে পারে? তো আমার মনে হয়েছে যে ছবি তখনই বানানো উচিত। আমি তো এই ছবি প্রিমিয়ারগুলোতে যেতাম দেখতে, বা পরবর্তী যখন অন্যান্য সময় দেখেছি, আমার মনে হচ্ছে ছবি এমনই বানানো উচিত যেখানে সবাই মিলে দেখে, সবাই মিলে। আমার যখন রামায়ণ হতো না টেলিভিশনে, আমি বাসে করে বাড়িতে যখন ফিরতাম, এই সকালবেলা যখন আমি ফিরতাম, আমি যখন আঁকা ক্লাসে যেতাম, আমার মনে আছে আঁকার টিচার একদিন বললেন যে এই সময়তে আমার ক্লাসটা হবে না, আমরা চেঞ্জ করব। তার কারণ হচ্ছে রামায়ণ হবে। তো রাস্তাঘাট কেউ যাবেন, আসবে না, যাবে না, সবাই রামায়ণ দেখবে। বা যখন ক্রিকেট খেলা হয়, তখন আমি দেখেছি যখন ইন্ডিয়া খেলছে, তখন রাস্তাঘাট মোটামুটি লোকজন কম থাকে এবং কোনো দোকানের সামনে হয়তো টিভি চলছে, সেখানে ভিড় থাকে। আমার মনে হতো এমন কিছু করব না যেখানে ওই রাস্তাঘাট খালি থাকে। যদি টেলিভিশনের হয়, যে মানুষজন টিভির সামনে বসে দেখছে, এমনভাবে বানাবো, সেটা কিন্তু আমার লক্ষ্য। এমন সিনেমা হলো, সিনেমা হল ভর্তি থাকবে। তাই জন্য কোভিডের সময়ও যখন টনিক রিলিজ হয়, সেই ডাবল যখন ওয়েভ, সেকেন্ড ওয়েভ, হলেও অকুপেন্সি 80%, সেই সময় যখন হল ভর্তি করে বয়স্ক মানুষরা আসছে, সেটাই আমাদের কাছে বড় পাওনা ছিল, বিরাট পাওনা। তো এইটা কিন্তু ওই ছবিগুলো, বাংলার এই ছবিগুলো, তপন সিনহার ছবি যখন দেখেছি, তরুণ মজুমদারের ছবি যখন দেখেছি, আমাদের বিরাটিতে রমা সিনেমা হল বলে হল ছিল, সে হলটা বন্ধ হয়ে গিয়েছে। তো সেইখানে তরুণ মজুমদারের আমি অনেক ছবি দেখেছি, এবং তরুণ মজুমদার আসতেন, দেবশ্রী রায় আসতেন, তাপস পাল আসতেন, প্রসেন চট্টোপাধ্যায় আসতেন, চিরঞ্জিত দাস গিয়ে যেতেন, আর আমি দেখতাম ওরা ব্যালকনির উপর থেকে হাত নাড়ছেন, আর আমি ওই উল্টো দিকে চানাচুরের দোকান বা বিভিন্ন ওই দোকান, চায়ের দোকান থাকতো, আমি ওখান থেকে দেখতাম প্রচুর মানুষ, মানে জনসমুদ্র, দাঁড়ানোর জায়গা নেই। যেহেতু পাশেই আমার বাড়ি, আমি দূর থেকে দেখতাম, আমি ভাবতাম যে এই হলে উপরে উঠে আমিও হাত নাড়বো। হলটা তো বন্ধ হয়ে গেল, আমি যখন মানে যখন আমি কাজ শুরু করলাম, হলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ছবিগুলো দেখেই কিন্তু আমার ভালো লাগা তৈরি হয়েছিল, তরুণ মজুমদারের ছবি, তপন সিনহার ছবি। এবং আমি কিন্তু পরবর্তী সময়, মানে আমার অতি প্রিয় একজন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতাদি। সেটা কি এখনো আজকের দিনে দাঁড়িয়েও, কারণ যেই ছবিগুলো ভালো হয়, যে ছবি সাধারণ মানুষ দেখে, কৌশিক গঙ্গোপাধ্যায় আমার অতি প্রিয় একজন পরিচালক। আমি যখন বিসর্জন দেখি ওনার, বা সৃজিত মুখোপাধ্যায়ের চতুর্শোণ দেখি, আমার মনে হয় যে কত ভালো ছবি এনারা বানায়। ইনফ্যাক্ট আমি বলছি, দোস্তজির মতন ছবি যখন দোস্তজি দেখি, আমার এত ভালো লেগেছিল, আমি কেঁদেছি দেখে। এবং ভালো ছবি থেকে আমরা সবসময় শিখি।
এবং তাকে যখন ভালো ছবি থেকে মন ভরে যায় না, তাকে নিজের শিক্ষক হিসেবে আমি গ্রহণ করি সবসময়, যে আমার টিচার। এবং এই ভালোবাসাটা কিন্তু মনের মধ্যে থাকে, আমার সবসময় থাকে, আমি প্রকাশও করি, জড়িয়ে ধরি তাকে ভালো ভালো লাগলে। এখনো শিবুর সঙ্গে কথা হয়? হ্যাঁ, কথা হয়। আমার টেলিভিশন শোতে তো সবসময় আসে, তারা প্রমোশন করতে কথা হয়, যে কোনো জায়গায় এটা দেখা কথা ভাবার হয়। কোনো কারণ নেই যে দুটো ফ্যামিলির লড়াই চলছে। না, একদমই নয়। বাহ, এটা শুনে সত্যি ভালো লাগলো। আমি এবার একটা প্রশ্ন করছি, এই প্রশ্নটা হয়তো একটু আমার মনে হয় মনোপুত নাও হতে পারে। টনিক থেকে শুরু করে প্রধান বা প্রজাপতি অসাধারণ ছবি, কিন্তু এই যে ফিল্ম ইনস্টিটিউটে পড়া, এই যে ওয়ার্ল্ড সিনেমার সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা এবং ভালো লাগা তো আছেই, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না যে এটাও এক রকমের কোথাও এই যে মানুষের কাছে পৌঁছানো এবং পৌঁছানোর জন্য অসাধারণ ছবি করা, নিটোল গল্প বলা, বাঙালি পরিবারকে টেনে নিয়ে আসা কাছে, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে অভিজিৎ সেনও মৃণাল সেনের মতো চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতো ফিল্ম ফর্ম, বা সত্যজিৎ রায়ের মতো বিভিন্ন ধরন, মানে সেটা নিও রিয়ালিজম থেকে শুরু করে, সেটা নুভেল ভাগের ফরাসি ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরন পরীক্ষা নিরীক্ষা ছবির মধ্যে করতে পারতো, অথবা ঋত্বিক কুমার ঘটকের মতো একটা দারুণ সাংঘাতিক রাজনৈতিক বক্তব্য যার মধ্যে প্রচার নেই কিন্তু জোর আছে, এই রকম ছবি করতে পারতো। কোথাও মনে হয় না যে বাংলার দর্শকের সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবীতে গ্লোবাল ছবি, আন্তর্জাতিক ভাষায় ছবি করতে পারতো অভিজিৎ সেন? নাকি ওটাও আরেকটা পর্ব যেটা আসছে? আমি কখনোই ভাবি, আমার আমার আপনি যে নামগুলো বললেন তারা তো মহান, তাদের ভিশনটাই অনেক বড়, ভাবনাটাই অনেক বড়। আমি যদি সত্যজিৎ রায়ের কথা বলি, সত্যজিৎ রায় যখন অপরাজিত বানায়, ওই ছবিতে কিন্তু মার ছেলের গল্পই রয়েছে। ছেলে ফিরবে শহর থেকে বাড়িতে, মা তার জন্য আচার বানিয়ে রাখছে, ওই যে দৃশ্যটা না, ওটাই তো এই গল্পগুলোর মধ্যে রয়েছে। টনিকে একজন বয়স্ক লোক বা প্রজাপতিতে বাবা, যেরকম আমাদের বাবা বা মায়েরা যতক্ষণ না ছেলে বা মেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরছে ততক্ষণ বারান্দায় আসে বা ছাদে আসে বা ফোন করে জিজ্ঞেস করে কখন ফিরবি বা খেয়েছিস কিনা। আজকেও মা জিজ্ঞেস করে খেয়েছিস কিনা, কালকে টিফিন নিয়ে যাবি কিনা। এইটা তো ইউনিভার্সাল ইমোশন। এবার যদি বলি যে রাজনৈতিক কোনো ছবি বা এমন ছবি যেটা মানে গল্পটার মানে একটু অন্যভাবে বলার ধরন যদি হয়, যেটা আরো ইউনিভার্সাল অ্যাপিল হয়, মানে ইউনিভার্সাল অ্যাপিল বলবো না, আমি বিদেশে যারা এ করে, আমি বলছি কান, বার্লিন, ভেনিসে যাবে, আমি সেই স্বপ্ন দেখি না। আমার লক্ষ্য, আমার গণ্ডি আমার ওই মা বাবা, আমার পাড়া, আমার আত্মীয় স্বজন। বাহ, এইটা নিয়ে কিন্তু টনিক বানানো হয়েছিল এবং এইটা নিয়ে কিন্তু সেই ছবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়, ইফিতে সিলেক্ট হয়ে টনিক। এবং সেখানে আমি মনে আছে যখন হলে আমি ছিলাম, দেব ছিল এবং আমাদের প্রযোজক ওনারা ছিলেন, বসে আমরা যখন ছবি দেখছিলাম টনিক, ওখানে হলে বাঙালি হিসেবে আমরা কয়েকজন ছিলাম, বিশ্বদীপ চ্যাটার্জি ছিলেন, বাকিরা সমস্ত সারা ভারতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষার, ম্যাক্সিমাম সাউথের, কারণ সে বছর RRR টনিক বাংলা থেকে হচ্ছে, RRR হয়েছিল, আর একটি ছবি হয়েছিল, সিলেকশন হয়েছিল ইন্ডিয়ান প্যানোরামাতে। চেন্নাইয়ের মানে সাউথের, মহারাষ্ট্রের প্রচুর লোক এবং বিদেশিরা, তারা টনিক দেখছে, পরান্দা পাহাড়ে উঠছে সিনে, তারা ক্ল্যাপ করছে, হল ভর্তি লোক ক্ল্যাপ করছে। যখন পরান্দা পাহাড় উঠে গেল, আমরা যদি পিছনের সারিতে প্রথমে ইন্ট্রোডিউস করে দিচ্ছে যে পরিচালক আছে, অ্যাক্টর আছে, প্রথমেই ইয়ে করেছে, ফেলিসিটেট করেছে, তারপরে আমরা বসেছি পিছনে সবার মানে সবাই দেখছে। এই যে লোক কাজ, যে তারা উঠে সিনেমা শেষে এসে হ্যান্ডশেক করছে, আমার মনে হয় আমরা তো ইমোশনটা তো, জার্নিটা তো পৌঁছেছে। এবার সেই ছবি যখন অল ইন্ডিয়া রিলিজ হয়, প্রচুর জায়গায় হাউসফুল হয়েছে, বিদেশেও ছবি দেখানো হয়েছে, প্রজাপতি দেখানো হয়েছে। সল্টলেকেও অনেক অবাঙালি
যাদের আমি অবাঙালি বলছি বটে, তারা বাঙালি হয়ে গেছে, তারা কিন্তু ছবি দেখেছেন, হিন্দি ভাষী অন্যান্য ভাষী মানুষরাও ছবি দেখেছেন, আমি দেখেছি। কিন্তু আমার ছবি কান ফিল্মে যাক, আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়তাম আমার ব্যাচমেটের ছবি কানে সিলেক্ট হয়েছে গেছে। বা আমি সত্যি খুব অনেস্টলি যদি বলি, আমি যখন ফিল্ম ইনস্টিটিউটে পড়তাম, আমি সারা পৃথিবীর ছবি দেখার সৌভাগ্য হতো তো, মানে অনেক বড় বড় ফিল্ম মেকাররা আমাকে না এরা অ্যাট্রাক্ট করতো না, কখনো কোনোদিন অ্যাট্রাক্ট করেনি। আমাকে অ্যাট্রাক্ট করতো কোন ছবি? আমাকে অ্যাট্রাক্ট করতো ডিসিকার ছবি বাইসাইকেল ট্রিপ, যেখানে একজন বাবা এবং ছেলেকে দেখতে পাচ্ছি। বাবা যখন কষ্টে ভেঙে পড়েছে, হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তার একমাত্র অবলম্বন যে সাইকেলে করে করে রাস্তায় পোস্টার লাগায়, সাইকেলটা চুরি হয়ে গেল। বাবা যখন হেঁটে যাচ্ছে, ছেলেটা একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে কি বাবার হাতটা ধরছে, অসাধারণ। ওই দৃশ্যটা আমাকে ভীষণভাবে, অথবা বাবা ছেলের এবং বাবার দুজনের অসহায়ত্ব অবস্থা, এটা অসাধারণ। বা আমি হোটেলে বাইরে দেখছি তারা বসে আছে, বাবার ছেলে, পকেটে পয়সা নেই, হোটেলের ভেতরে একজন একটু মানে পয়সা যার আছে সেরকম একটা ফ্যামিলি খাচ্ছে, সেখানে বাচ্চা একটা বার্গার চাউমিন খাচ্ছে, যে ভিজুয়ালটা, বাবার স্বপ্ন কি আমার ছেলেও যাতে খুশি থাকে, ইমোশন তো একই জায়গায় আছে। আমার এগুলো বেশি আমাকে নাড়া দেয়, র্যাদার যে এমন ইমোশন নিয়ে আমি কাজ করবো না যে ইমোশনটা আমার সাধারণ দৈনন্দিন জীবনের বাইরে। কিন্তু প্রধান আমাদের আবার গল্পটা কিন্তু অন্যরকম। যদি প্রধানের গল্পটা হয়, সেটা কিন্তু প্রজাপতি বা টনিকের থেকে আলাদা, স্বতন্ত্র, একদমই আলাদা। এবং সেটাতে কোথাও একটা পলিটিক্যাল বিষয়, এক মানে মজার আঙ্গিকে আমরা সেটাকে তুলে ধরেছি। কিন্তু এই নয় যে কাউকে মানে কাউকে কারোর দিকে পয়েন্ট আউট করা হয়েছে, কিন্তু একটা জায়গা আমরা তুলে ধরার চেষ্টা করেছি অন্যভাবে। অতনু রায়চৌধুরী, আমি তার দাদাকেও খুব ভালোভাবে চিনি, তার কারণ শান্তনু রায়চৌধুরী এরা তো মানে পশ্চিমবাংলায় চলচ্চিত্রে একটা জায়গায় রয়েছেন, পরিবেশনা এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হল এবং প্রযোজনা। কোথাও কি মনে হয়েছে যে এই যে অতনু রায়চৌধুরী, তাদের সঙ্গে কাজ, এবং অতনুদা নিজেও আমাকে বলছিল আপনারা স্ক্রিপ্ট নিয়ে, গল্প নিয়ে এত আপনারা বসে বসে চিন্তা ভাবনা করেন, কোথাও কি এই প্রযোজনা সংস্থার বাইরে গিয়ে কখনো কাজ করার কথা আর ভাবছেন না? এই মুহূর্তে তো সেরকম কোনো, অনেকেই বলেছে যারা যারা রিজেক্ট করেছিল, যে সমস্ত প্রোডাকশন হাউস রিজেক্ট করেছিল, জিৎ গাঙ্গুলি আমাকে অনেকের কাছে সাজেস্ট করেছিল তুমি গিয়ে কথা বলো, দেখা করো, গল্প শোনাও, দেখিয়েছিলাম। প্রেজেন্টেশন পছন্দ হয়েছিল, কারণ আমি প্রেজেন্টেশন কিভাবে শুধু গল্প পড়া নয়, তার সাথে প্রেজেন্ট করা সমস্ত করে নিয়ে যাতে মানুষ দেখতে পায় ভিজুয়ালটা। যারা যারা রিজেক্ট করেছিল, সব হাউস যেদিন টনিক রিলিজ হয় তার পরবর্তী সপ্তাহ থেকে ফোন করে, আজকের দিনেও ফোন করে। এটাই ভালো লাগে যে তারা চায় যে আমি কাজ করি। কিন্তু আমি এটাতেই বিশ্বাস করি যে আমাকে জায়গা দিয়েছে, যে আমাকে কাজ দিয়েছে, প্রথম সুযোগ দিয়ে, যে আমাকে বিশ্বাস করেছে, যে ভরসা করেছে, তাকে উপেক্ষা করে আমি কখনো অন্য কিছু করতে পারি না। বাহ। এবং আমি সেটা আগামী দিনেও কখনো, সে যদি না করে বা না, কারণ আমরা না একদম ফ্যামিলি, মানে আমাদের মধ্যে এই নয় যে গল্প নিয়ে বা চিত্রনাট্য নিয়ে আমাদের মধ্যে বাকবিতণ্ডা বা বিতর্ক হয় না, তা নয়, সবসময় হয়। কিন্তু ছবি বানানোর ক্ষেত্রে ওই এতটা ফ্রিডম এবং এতটা মানে ডিসিশন মেকিং, এই সবাই মিলে একটা, আর আমার একটা স্বপ্ন ছিল যখন আমি রাজকুমার হিনেশকে অ্যাসিস্ট করতাম, তখন দেখতাম যে ওনার সাথে বিধু বিনোদ চোপড়ার যে কেমিস্ট্রিটা, মুন্না ভাই হচ্ছে বা বিধু বিনোদ চোপড়া যখন নিজে ছবি করছে, তখন অমিতাভ বচ্চনকে নিয়ে ছবি করছিলেন সাইফ আলী খান, অমিতাভ বচ্চনকে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই যে একটা ক্রিয়েটিভ ডিসকাশন, গান মানে সং রেকর্ডিং হোক, স্ক্রিপ্ট রাইটিং হোক, শুটিং হোক, একটা যে ক্রিয়েটিভ ডিসকাশন হচ্ছে, আমার মনে হতো যে এরকম একজন মানুষ যদি পাশে থাকে একজন ডিরেক্টরের সাথে, না ছবি বানানোটা দারুণ হয়। বিকজ ফিল্ম মেকিং ইট ইজ নট সবাই বলে ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, আমি বলি ইটস আ টিম ওয়ার্ক। সেই টিমটা কিন্তু সবাই মিলে আছে, সবাইকে ওই এক সুতোয় এক সুরে থাকতে হবে। এইটা কিন্তু আমাদের এই ফিল্ম মেকিংটা এনজয় করো ভীষণভাবে।
ভীষণভাবে এনজয় করি। তার কারণ হচ্ছে যে ওই আমার কাছে প্রাণ প্রতিষ্ঠা করার মতন। আমরা যখন সারেগামাপার মঞ্চে কোনো শিল্পীকে দাঁড় করাই, উদাহরণ দিচ্ছি, যদি অদিতি মুন্সিকে দাঁড় করাই, আমরা কিন্তু তাকে প্রাণ প্রতিষ্ঠা করি, একটা চরিত্র দিই, তাকে প্রাণ প্রতিষ্ঠা করি। বা তীর্থর মতন সিঙ্গার, বা দুর্নিবারের মতন সিঙ্গার, বা শোভনের মতন শোভনকে। তীর্থ সেদিন বলছিল একটি অনুষ্ঠানে, আপনিও ছিলেন, আমিও ছিলাম, তীর্থও ছিল। তীর্থ আমায় পরে বলছিল, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার সঙ্গে বসে করছি, এর থেকে বড় সম্মান কি হতে পারে। আমি ঠিক একটু ঘুরিয়ে বলছি, এটাও তো বিরাট সম্মান। টনিকের রিলিজের দিনে সমস্ত যারা প্রত্যাখ্যান করেছিল তারা সবাই বলছে আসুন ছবি করুন। এটাই বোধহয় সফলতা। একদম তাই। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, অনেক প্রশ্ন। আমি অবশ্যই টনিকের গল্প প্রধান একটু অন্যরকম, একেবারেই আলাদা। প্রজাপতি 2 আসছে, সেখানে কি প্রজাপতির সেই ফ্লেভারটা পাওয়া যাবে? প্রজাপতির ফ্লেভার তো ডেফিনেটলি থাকবে, সেই জন্য প্রজাপতি 2। কারণ হচ্ছে যে যেহেতু প্রজাপতি, তাই জন্য নামের তো একটা গল্পের তার একটা রিফ্লেকশন হওয়া প্রয়োজন, তো সেটা ডেফিনেটলি সেটা থাকবে। টনিকের ক্ষেত্রে যখন আমাদের নাম সিলেকশনটা আমার কাছে খুব ম্যাটার করে, যে টাইটেলটা কি হবে। টনিকের সময় মনে হয়েছিল যে, কারণ মুন্না ভাই যখন করতাম তখন মনে হতো যে এই ক্যারেক্টারের নাম সার্কিট কেন রাখা হচ্ছে, কেন মুন্না ভাই রাখা হচ্ছে। যখন আমরা শ্যুট করছি আমার মুম্বাইতে, আমার মনে হচ্ছে যে রাস্তায় সব সঞ্জয় দত্ত তার আগে এত ছবি করেছে, তো সঞ্জয় দত্তকে নর্মালি সঞ্জু বাবা সবাই বলে বা বাবা বলে, সবাই মুন্না 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 বলে চিৎকার করছে। এটাই তো একটা ডিরেক্টর বা একটা রাইটারের যারা বা চিত্রনাট্যকারের সার্থকতা বা সাকসেস, যে একটা মানুষকে আমি চেঞ্জ করে দিচ্ছি, সে তার ক্যারেক্টার নেমে তাকে জানছে। তো আমার সবসময় মনে হয় যে এমন একটা নাম হোক গল্পের, যেটা দিয়ে ইজিলি আমি আইডেন্টিফাই করতে পারি ক্যারেক্টারকে বা সিনেমাটাকে। তো সেই জন্য টনিকের ক্ষেত্রে যে টনিক আমাদের জীবনের প্রয়োজন গল্পের সাথে যায়, প্রজাপতির ক্ষেত্রে তাই, প্রধানের ক্ষেত্রে তাই ছিল 3 প্রধানের লড়াই। তো নামটা আমাদের ক্ষেত্রে খুব, কিন্তু প্রজাপতি 1, প্রজাপতি 2, হ্যাঁ আমি জানি নিশ্চয়ই ফ্লেভার তো থাকবে। ফ্লেভার থাকবে, চ্যালেঞ্জটা সাংঘাতিক না? প্রজাপতি 2 এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তো প্রজাপতি। সেটা প্রধানের ক্ষেত্রেও ছিল, হ্যাঁ ডেফিনেটলি। যেহেতু প্রজাপতি 2 1 এর সাথে তো ডেফিনেটলি কম্পিটিশন হবে, কিন্তু গল্প একদম নতুন, আদ্যপান্ত নতুন গল্প। দুটো ক্যারেক্টার শুধু এক, বাবা আর ছেলে, বাকি পুরোটাই নতুন। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি সত্যি আপনাকে আমি অবশ্যই আলাদাভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব। পৃথিবীর ইতিহাসে বাইসাইকেল থিপস এবং আরও কিছু জায়গা আছে, কিন্তু পিতা পুত্রের সম্পর্কটা বরং কন্যা এবং মা বা পুত্র এবং মাতৃদেবী, এই নিয়ে প্রচুর সাহিত্য আছে, ছবি আছে, কিন্তু পিতা পুত্র একটা অদ্ভুত সম্পর্ক। যদিও তুর্গেনিভ থেকে শুরু করে রাশিয়ান ফিওদর দস্তয়েভস্কি থেকে শুরু করে অনেকেই লিখেছেন, কিন্তু কোথাও যেন বঙ্গ সমাজে এই যে জাগিয়ে তোলা, কারণ বাবা সবসময় রাশবাড়ি, মুখে কিছু বলবেন না। আমার বাবা তো জীবিত অবস্থায় আমাকে ব্যক্তিগতভাবে কোনোদিনও ভালো বললেন না। একটি বিষয়ে খুব পছন্দ হয়েছিল বলে আমার মনে হয়, বলেছিল ওটা অতটা খারাপ হয়নি, তার মানে হচ্ছে সবকটা এত খারাপ, ওটা অতটা খারাপ হয়নি। এটা ছিল হাইয়েস্ট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তা বাবারা তো এরকমই হয়। আমার বাবা আমার কোনো কিছু এখনো পর্যন্ত ভালো বলেনি। আমি তো বলছি বাবার, সব বাবারাই হয়। সুতরাং এই যে বাবাদের দেখে ছেলে হিসেবে, এবং দেখুন মহিলারাও দেখছেন, তার আমরা তো সবাই একসঙ্গে যে পরিবারের কথা বলছেন, এটা একটা অদ্ভুত সুন্দর কথা। মানে আমি যখন প্রিমিয়ারে গেছিলাম টনিকে, আমি বাবা মা একসাথে বেরিয়েছিলাম, বাবা মা আমার স্ত্রী এবং সন্তান সবাই মিলে একসাথেই গেছিলাম। বাবা বসে সিনেমা দেখেছে, তো সিনেমা হওয়ার পরে যেমন সবার সাথে একটা, সব টিম মেম্বাররা সবাই যারা মানুষজন দেখেন সকলকে একটা অ্যাড্রেস করা হয়। করার পরে যখন বেরোচ্ছি, মা বাবার সাথে বেরোচ্ছি, তো আমি জিজ্ঞেছিলাম কেমন লেগেছে, বলে কী করে বলবো, তুই আমাকে এমনভাবে সব ঢেকে এনেছিস। কারণ বাবাকে সে শীতকালে হয়েছে টুপি, মাফলার, জ্যাকেট সব পরিয়ে, কিন্তু আমাকে কখনো বলেননি
প্রজাপতির সময় কখনো বলেনি কেমন লেগেছে, বা কোনো দিন বা টেলিভিশনে কোনো শো কখনো বলেন না। নীরব দর্শকগণ দেখেন, কিন্তু আমার ওটাই অদ্ভুত একটা তৃপ্তি যে বাবা দেখছে। অবশ্যই, অবশ্যই। অভিজিৎ, দেখুন, আপনার পিতৃদেবকে আমার সাথে সাক্ষাতে হয়তো পরিচয় হয়নি, কিন্তু আমি খুব স্পষ্ট জানি, আমি আপনাকে একেবারে চ্যালেঞ্জ জানাচ্ছি, এটার অন্যথা হবে না। আপনার সামনে কোনোদিনও কিছু বলেননি, কিন্তু গিয়ে বাজারে খবর নিন, বন্ধুদের সঙ্গে, আপনার বাবার বন্ধুদের সঙ্গে কি বলে খবর নিন। আসলে বাবারা নিভৃতে ছেলের সাফল্যে শুধু সম্মানিত বোধ করেন না, তারা বলেন, প্রশংসা করেন। কিন্তু নিন্দে যেরকম বাঙালির স্বভাব চুপি চুপি করা, কিন্তু তা সরবে প্রচার হয়ে যায়, প্রশংসাটাও কিন্তু বোধহয় পিতৃদেবেরা পুত্রদের করে, কিন্তু সেটা নীরবে ফিসফিস করে। আমার খুব ইচ্ছে থাকলো একদিন আপনাকে আর আপনার বাবাকে এই শোতে নিয়ে আসা, এবং এই টনিক থেকে শুরু করে প্রজাপতি 2-তে অবশ্যই আপনি এবং যত বড়ই স্টার থাকুক, আমার অনুরোধ থাকবে আপনি এবং আপনার বাবাকে নিয়ে এসে ক্যামেরার সামনে বসানো। আরও অনেক কিছু প্রশ্ন ছিল। অভিজিৎ, আপনি খুব সংবেদনশীল মানুষ, আপনি এইভাবে ছবি করুন। যদি ভবিষ্যতে কখনো বেঙ্গলি স্টাডিজ বলে কোনো টপিক আসে বা সাবজেক্ট পড়ানো হয়, আমার মনে হয় বাংলা সিরিয়াল, বাংলা ছবি, বাঙালির সাহিত্য, এসবের মধ্যে আপনি একটা বিরাট অধ্যায় হয়ে থাকবেন। কারণ বাঙালি তো সত্যি পরিবার এবং বাঙালি মধ্যবিত্ত, এবং যে কারণে আপনি সাফল্যের শীর্ষে উঠেও আপনি আপনার ছোটবেলার বিরাটি ত্যাগ করে আপনি আরবানা বা কোথাও যাননি। তাতে আমি একটা জিনিস বুঝতে পারছি, আসলে আপনি আদ্যোপাত্য মধ্যবিত্ত পারিবারিক বাঙালি মানসিকতায় আপনি কমফোর্টেবল, অর্থাৎ আপনি তাতেই স্বচ্ছন্দ। একদম তাই, আমি একদমই তাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একদম ঠিক করে আমার ডেসক্রাইব করলেন আমি কি ভালোবাসি, কিসে আমি স্বচ্ছন্দ বোধ করি। তাহলে কিন্তু কথা রইল যে প্রজাপতি 2 এর আগে আবার আমরা পাচ্ছি অভিজিৎ সেনকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।